আসসালামু আলাইকুম। আজ বিশ্ব থাইরয়েড দিবস। থাইরয়েড গ্রন্থিটি গলার সামনে অবস্থিত প্রজাপতি সদৃশ একটি গ্রন্থি। ছোট গ্রন্থি হলেও দেহের শারীরবৃত্তীয় কাজে এর ভূমিকা অপরিসীম। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসরিত হয় থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন নিঃসরণ বিঘ্ন ঘটলে আমাদের দেহে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া অত্যন্তভাবে বিঘ্নিত হয় এবং তাই বিশ্বে থাইরয়েড জনিত রোগের প্রকোপ এখন বিশ্বের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশেও থাইরয়েড জনিত রোগীর সংখ্যা প্রায় 5 কোটি। সকল ধরনের থাইরয়েড রোগীর সংখ্যা হিসেব করলে মোট জনসংখ্যার প্রায় 30% মানুষ থাইরয়েড জনিত রোগে ভুগে থাকেন। প্রতি বছর বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে প্রায় 3% এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে 0.2% পুরুষ হাইপারথাইরয়েড জনিত ঘটিত রোগে এবং প্রায় 3.9% নারী ও পুরুষ থেকে প্রায় 9.4% নারী ও পুরুষ হাইপোথাইরয়েড জনিত রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাই আজ বিশ্ব থাইরয়েড দিবসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোকপাত করার জন্য বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও প্ল্যাটফর্ম অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে আজকের ওয়েবিনার। আজ আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশের এন্ডোক্রাইন জগতের স্বনামধন্য চিকিৎসক স্যার ও ম্যামরা। সুপ্রিয় দর্শক, তাহলে আজ আর দেরি করব না, চলুন আমাদের আজকের ওয়েবিনারের উদ্বোধন করার জন্য প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ডক্টর ফয়সাল বিন সালাহ, প্রেসিডেন্ট সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিল 2020-21 প্ল্যাটফর্ম অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি। ধন্যবাদ ডক্টর জান্নাতি নূর আকা। আজ 21 মে 2021 বিশ্ব থাইরয়েড দিবস। বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং প্ল্যাটফর্ম অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ভার্চুয়াল ওয়েবিনারে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত চেয়ারপারসন, সম্মানিত প্যানেল অফ এক্সপার্ট, স্পিকার্স, ডিস্টিংগুইশড গেস্ট এবং সম্মানিত সুধী যাদের জন্য আজকের এই আয়োজন, সকলকে শুভ সন্ধ্যা। আমি আসলে রংপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম, তো খুব একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। আমাদের স্যাররা নাকি বলতেন যে রংপুরের কোনো নারীর যদি থাইরয়েড বা গলগণ্ড রোগ না থাকে সেই নারীকে নাকি দেখতে সুন্দর লাগে না। বেসিক্যালি এই কথাটা স্যাররা বলতেন যে থাইরয়েড ডিজিজের যে প্রিভ্যালেন্স, সেই প্রিভ্যালেন্স রেটটা অনেক বেশি, সেটাকে কনসিডার করে স্যাররা বলতেন। সো ডেফিনেটলি আজকের যে ওয়েবিনারটা হবে সেই ওয়েবিনারটা অনেক চমৎকার একটা ওয়েবিনার হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। স্যাররা অনেক চমৎকার করে সবকিছু বলবেন বরাবরের ন্যায়। তবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি আসলে কয়েকটি কথা বলার সুযোগ নিতে চাচ্ছি, যেহেতু আজকে আমাদের অনেক সিনিয়র স্যার এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আরো অনেক স্যার এখানে উপস্থিত আছেন। প্ল্যাটফর্ম মূলত দীর্ঘদিন থেকে আমাদের জেনারেল প্র্যাকটিস সিস্টেমটাকে কিভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। আমি যদি বলতে চাই, গত 1 মাস আগে বোধহয় আমরা একটা ছোট একটা সার্ভে করেছিলাম যে বাংলাদেশের যারা ডক্টর বা ইন্টার্ন লেভেলে যারা কাজ করেন, যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কাজ করেন, তারা কোন সোর্স থেকে তাদের চিকিৎসাটা দিয়ে থাকেন। তো সেখানে আমরা যে ডাটাটা পেয়েছিলাম সেটা একটু ছোট্ট করে আমি শেয়ার করতে চাই। তার ভিতর আমাদের 24% বলেছিলেন যে ওনারা টেক্সট বুক ফলো করেন, 28% বলেছিলেন টেক্সট বুক ফলো করেন, 24% বলেছিলেন ওনার যে বিভিন্ন প্র্যাকটিস গাইড বুক আছে, এটা মূলত বাংলাদেশের বিভিন্ন চিকিৎসক বা বিভিন্ন ইন্টারন্যাশনাল লেভেল থেকে ছোট ছোট কিছু বই যেখানে মূলত সরাসরি চিকিৎসাটা লেখা থাকে সেখান থেকে ফলো করেন 24%। 15% ডক্টর বলেছিলেন তারা ফলো করেন গাইডলাইন, 15% বলেছিলেন তারা বিভিন্ন পিয়ার গ্রুপ ফলো করেন। এছাড়াও বাকি যারা ছিলেন তারা বিভিন্ন ড্রাগ ডাটাবেস, বিভিন্ন পাবলিকেশনস, ফার্মাসিউটিক্যাল লিড, পার্সোনাল ইনসাইট, স্পন্সর সেমিনার, এমআর ভিজিট এবং ইন্টারনেট থেকে ডাটা কালেক্ট করে শেয়ার করেন। সো ওভারঅল আমাদের যে ছোট একটা সার্ভে আমি বলতে চাই, সেখান থেকে আমাদের যেটা পারসেপশন ডেভেলপ করলো যে জিপি সিস্টেমটাকে স্ট্রেনথেনিং করার জন্য এই যে খুব বড় একটা পোর্শন অফ ডক্টরস কিন্তু যেটা বলবো যে সোর্সগুলো থেকে আসলে চিকিৎসা দেওয়া উচিত না সেই সোর্সগুলো থেকে চিকিৎসা দিচ্ছেন। এই জায়গাগুলো থেকে আমরা চিন্তা ভাবনা করে আরো কিভাবে জিপি সিস্টেমটাকে স্ট্রেনথেনিং করা যায় সেটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি যতদূর জানি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি মনে হয় সবার প্রথম সোসাইটি যারা একদম জিপি কে কিভাবে বিভিন্ন কমন যে ডিজিজ গুলো আছে সেগুলো নিয়ে
ভালো করে ট্রেন আপ করা যায় সেটা নিয়ে কাজ করা শুরু করেছেন, এবং আমরা অনেক লাকি আমরা স্যারদের সাথে কাজ করতে পেরেছিলাম বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাথে। ইতিমধ্যে আমরা দুটো অফলাইন প্রোগ্রাম করেছিলাম, সেখানে 500-এরও বেশি ডক্টর এবং মেডিকেল স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিলেন। আমরা সামনে কিন্তু আরো এরকম প্রোগ্রাম করব। আমি স্যারদের কাছে আসলে সহায়তাই চাচ্ছি, যেহেতু অফলাইন প্রোগ্রাম করে বা এরকম একটা নির্দিষ্ট ইন্টারভেলে অনলাইন প্রোগ্রাম করে খুব হিউজ সংখ্যক ডক্টরকে কিন্তু আমরা সার্ভ করতে পারবো না। সেই জন্য কিভাবে আমরা খুব বেশি সংখ্যক মেডিকেল স্টুডেন্ট বা ডক্টর যদি আমরা বলি তাদেরকে আরো বেশি পরিমাণে নলেজ ডিস্ট্রিবিউশন করতে পারি এভিডেন্সের আলোকে, বিভিন্ন গাইডলাইনের আলোকে, সেটা নিয়ে আমাদের বেশ কিছু প্রপোজাল আছে। তার মধ্যে একটা প্রপোজাল হচ্ছিল অনলাইন কোর্স সার্কেল চালু করা। সেটার জন্য যে সকল সিস্টেম ডেভেলপ করা দরকার সেই সিস্টেমগুলো অলরেডি প্ল্যাটফর্ম ডেভেলপ করেছে তাদের নিজের কস্টে। আমরা মনে করি বেশিরভাগগুলো আমরা ফ্রি কন্টেন্ট দিতে পারবো, অথবা যদি আমরা কখনো পেইড কন্টেন্ট করতেও যাই সেখানে যে পরিমাণ কস্টটা লাগবে সেটা অনেক মিনিমাম, এবং প্ল্যাটফর্ম সবসময় একদম লো কস্ট মডেল বা ফ্রি মডেলে কাজ করতে অভ্যস্ত। আমি আসলে এতটুকুই সাহায্য চাচ্ছি আবারও স্যারদের কাছ থেকে। স্যার আজকে আসেন, এতটুকু বললাম। আমি পার্টিসিপেন্টদেরকে অনুরোধ করবো পুরো সময়টুকু আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আজকে আপনারা যারা আমাদের প্রোগ্রামে আমাদের উপর আস্থা রেখে এসেছেন। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ফয়সাল বিন সালাহকে। সুপ্রিয় দর্শক, এবারে আমি অনুরোধ করব আমাদের আজকের প্রোগ্রামের চেয়ারপারসন প্রফেসর ডক্টর এমডি ফারুক পাঠান স্যারকে, প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, প্রফেসর ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বারডেম। এবারে স্যারকে অনুরোধ করব আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ ডক্টর জান্নাত নূর আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই প্ল্যাটফর্মকে, বিশেষ করে ডক্টর ফয়সাল বিন সালাহ। আমরা প্ল্যাটফর্মের সাথে অনেকদিন যাবত কাজ করছি। আমরা আরো অনেকগুলি প্রোগ্রাম করেছি ডায়াবেটিস ফিল্ডে ডোর টু ডোর সার্ভিস দেওয়ার জন্য। যারা জিপি লেভেলে আছেন বা ছোট পাস করেছেন, আমার বিবিএস পাস করেছেন, তাদের ভিতরে কিভাবে আমরা নলেজটাকে আরো বেশি স্প্রেড করতে পারি, তারা যেন তাদের যখন রোগী দেখান তার এই রোগীগুলিকে কিভাবে সঠিক চিকিৎসা দিতে পারবেন সেই দিক নির্দেশনার জন্য আমরা আরো অনেকগুলি প্রোগ্রাম প্ল্যাটফর্মের সাথে করেছি। আমরা আমাদের আগে অভিজ্ঞতাও আছে আমাদের সাথে। এবার আমাদের অভিজ্ঞতা আরো জোরালো হলো, শুধু ডায়াবেটিক ফিল্ডে নয়, আমরা অন্যান্য এন্ডোক্রাইন ডিজিজ যেটা পাবলিক হেলথ ইস্যু হিসেবে আসছে সেখানেও আমরা প্ল্যাটফর্মের সাথে একসঙ্গে কিভাবে কাজ মিলিয়ে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো আমরা নলেজকে, এবং অ্যামাং দ্য প্রাইমারি ফিজিশিয়ান যারা জিপি লেভেলে কাজ করছেন তাদের ভিতরে এই আজকে প্রচেষ্টা কিন্তু অন্যতম। আমরা অলরেডি শুনেছি ডক্টর জান্নাত যেটা অলরেডি বলেছেন, দ্য প্রিভিলেন্স অফ দ্য থাইরয়েড প্রবলেম ইন বাংলাদেশ। আমাদের প্রথম চিন্তা করি পাবলিক হেলথ ইস্যুতে নন কমিউনিকেবল ডিজিজ হিসেবে ডায়াবেটিসটা অন্যতম ভাবি আমরা। এবার অ্যাবাউট 8% to 9% আমাদের টোটাল পপুলেশন ডায়াবেটিস ভুগছে, সেই হিসেবে 80 লক্ষ ডায়াবেটিস রোগী আমরা চিন্তা করি, কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই যে থাইরয়েড ডিসঅর্ডার কত প্রিভিলেন্স আমার বাংলাদেশে আছে। যদি পার্শ্ববর্তী দেশের স্ট্যাটিস্টিক্স নিয়ে থাকি, প্রায় নার্লি 30% হোল পপুলেশন অফ ইন্ডিয়া তারা কোনো না কোনো থাইরয়েড ডিসঅর্ডার তারা ভুগতেছে। তার মধ্যে অন্যতম হলো হাইপোথাইরয়েড। এর সম্বন্ধে স্ট্যাটিস্টিক্স অলরেডি দিয়েছে, প্রায় নিয়ারলি 10%। তো ওমেনের কথা চিন্তা করি তাহলে তারা হাইপোথাইরয়েডে ভুগছে 3%-এর মতো বা 1%-এর মতো হাইপোথাইরয়েডে ভুগছে, থাইরয়েড মডিউলও ভুগছে। হ্যাঁ, আমরা এই বিষয়গুলোকে যারা আন্ডার গ্রেড লেভেলে আমরা পড়াশোনা করে আসছি বা বিবিএস লেভেলে পাস করে আসছি, আমরা কিন্তু থাইরয়েড, ডায়াবেটিস বা আদার এন্ডোক্রাইন ডিজিজ সম্বন্ধে আমাদের খুব সীমিত, কারণ আমাদের ফুল কোর্স কারিকুলামে একমাত্র 4 থেকে 5 ঘন্টা বেশি আমরা সময় ব্যয় করতে পারিনি আমাদের এন্ডোক্রাইন, ডায়াবেটিস, মেটাবলিক পার্টের দিকে নজর দেওয়ার জন্য। এটা নিয়ে অনেকটা আমাদের যারা পাস করেছেন, এমবিবিএস পাস করেছেন, জিপি লেভেলে কাজ করছেন, তাদের নলেজ খুব সীমিত থাকে। কিন্তু তারা কিন্তু মেইন ফোর্স, আমাদের যদি হেলথ সেক্টর চিন্তা করি, প্রাইভেট যারা জিপি কাজ করছেন তারা কিন্তু মেইন ফোর্স অফ দ্য হেলথ সার্ভিস ইন বাংলাদেশ। গভর্নমেন্ট যতটুকু করছে তার থেকে বেশি তাদের ভূমিকা রয়ে গেছে পাবলিক সার্ভিসকে দেওয়ার জন্য হেলথ সেক্টরে। সো এই যে অধিক সংখ্যক যে একটা গ্রুপ রয়ে গেছে অলরেডি, এই গ্রুপটাকে আমাদের অবশ্যই আমাদের নজর দিতে হবে। তাদের নলেজকে আরো স্ট্রেংথেন করা লাগবে, তাদের নলেজকে আরো পাকাপোক্ত করা লাগবে, যাতে তারা অন্তত পক্ষে যারা প্রাইমারি পার্টটা, স্ক্রিনিং পার্টটা করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, ট্রিটমেন্ট তারা দেখবে না দেখ অন্ত আইডেন্টিফাই করে আমাদের রিফারেল করে আমাদের সীমিত আকারে যে আমাদের
স্পেশালিস্ট আছে, সে যে কোনো সাবজেক্টই হোক না কেন, এন্ডোক্রাইন সাবজেক্ট, নেফ্রোলজি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট, আমাদের কিন্তু স্পেশালিস্ট সংখ্যা খুবই খুবই কম ইন কম্পারিজন টু আমাদের হোল পপুলেশন অফ বাংলাদেশ। সেই হিসাবে আমি মনে করি যারা জিপি লেভেলে কাজ করছেন তাদের একটা বিরাট ভূমিকা আছে কেসগুলিকে আইডেন্টিফাই করা। যত আগে আগে আইডেন্টিফাই করতে পারবো, অত তাদেরকে ট্রিটমেন্ট আওতায় আনতে পারবো, সেটা মরাই দেখ বা তারা রিফার করুক আমাদের স্পেশালিস্টের কাছে, তাহলে আমাদের কমপ্লিকেশন, মরবিডিটি, মর্টালিটি অনেক কমে আসে বিকজ অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ কমিউনিকেবল ডিজিজ লাইক থাইরয়েড, লাইক আমার ডায়াবেটিস। আজকে আমাদের থাইরয়েড ওয়ার্ল্ড থাইরয়েড ডে হিসেবে আমরা শুধু একদিন না, আমাদের সারা মাসব্যাপী আমরা এই প্রোগ্রামগুলি আমরা হাতে নিয়েছি। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি অলওয়েজ কমিটেড to serve the people of Bangladesh. Bangladesh Endocrine Society is committed to improve the knowledge, strengthen the knowledge and attitude and skill among the endocrinologists, not only among the other physicians, other discipline, other আপনার জেনারেল ফিজিশিয়ান যারা আছেন তাদের ভিতরে নলেজকে কীভাবে স্ট্রেংথেন করা যায়, তাদের স্কিল কীভাবে ডেভেলপ করা যায়। আমরা প্ল্যাটফর্মে যে মোটো, যে মোটিভ, যে মিশন, আমাদের মিশন প্রায় সিমিলারলি, সেই হিসাবে আমরা প্ল্যাটফর্মের সাথে আমরা আরো অনেকগুলি কাজ করেছি। এটাও একটা উদ্যোগ আমাদের থাইরয়েড নিয়ে আমাদের কাজ করার জন্য। আমি আশা করি ডক্টর ফয়সাল কে ধন্যবাদ জানাই, পুরো প্ল্যাটফর্ম যারা এক্সিকিউটিভ, যারা সেন্ট্রাল এক্সিকিউটিভ আছেন, কমিটিতে আছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সুযোগ দেওয়ার জন্য, আপনার সাথে কাজ করার জন্য। এই বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি যারা আমার সকল কর্মী আছেন, আজকে অনুষ্ঠানে আছেন, তার মধ্যে প্যানেল অফ এক্সপার্ট হিসাবে প্রফেসর হাবিবুর রহমান, জেনারেল সেক্রেটারি, প্রফেসর আশরাফুজ্জামান, আমাদের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। বিজ্ঞ স্পিকার দুজন আছেন আমার সহকর্মী, ডক্টর সাইফুদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ, এবং আমার সহকর্মী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফারিয়া আফসানা, দ্য ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, পার্টিং হসপিটালের স্পিকার হিসেবে আছেন। আর যারা বাকি যারা আছেন আমাদের সাথে, যারা এখানে অনুষ্ঠানে যোগদান করেছেন, ডক্টর আমার দেখতেছেন শাহাদ সেলিম আছেন, আরো এন্ডোক্রাইন সোসাইটি, আরো যারা ডক্টর প্রফেসর মামুন এখানে আমার আমি যেটু দেখেছি, আমনও আরো অনেকেই আছেন। আর তার সাথে আমাদের আরো দুজন গেস্ট দেখতেছি আমি এখানে, প্রফেসর জাহিদ হাসান, আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে অনেকদিন কাজ করেছে, এখনো আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। উনি একটা ডিপার্টমেন্টের হিসাবে, যে বায়োকেমিস্ট্রি হিসাবে এখন যোগদান করেছেন। আরেকজনকে দেখেছি প্রফেসর জাকির হোসেন, ওনাকেও আমরা দেখেছি। আমি মনে করি আজকে প্রোগ্রামটা খুব ফ্রুটফুল হবে, খুব রিচ। আমাদের এক্সপার্ট যারা আছেন, খুব রিচ এক্সপার্ট আমরা পেয়েছি, এবং তাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমাকে এনরিচ করবে, আমার নলেজকে আরো এনরিচ করবে। এবং আমি আশা করি আমাদের যারা শুনবেন, পার্টিসিপেন্ট যারা আছেন, জেনারেল ফিজিশিয়ান, ডক্টর যারা আছেন, তাদেরও মনে হয় এই আজকের প্রোগ্রাম আউটকাম পাবো এবং নলেজ গেইন করবেন, এবং তাদের ভবিষ্যতে এই নলেজ গেইন করে তাদের আমাদের আপামর জনসাধারণ যারা গ্রামেগঞ্জে আছেন তাদের হেল্প হবে আমি আশা করি। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি জান্নাতুন নূরকে বলছি প্রোগ্রামটা মডারেট করা হিসেবে আগানো যায়। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক পাঠান স্যারকে তার মূল্যবান স্বাগত বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের প্রথম স্পিকার, সম্মানিত ডক্টর ফারিয়া আফসানা ম্যাম, ট্রেজারার বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বারডেম। ম্যামের আজকের আলোচনার টপিক হাউ টু ডিল উইথ হাইপারথাইরয়েডিজম। Thank you, Dr. Jannat Noor. First of all, I like to welcome all the audience, including today's chairperson, my teacher, and the members of expert panel, and all the respected dignitaries and all the audience to today's program. And before starting, I like to thank Dr. Faisal and team of platform to be a partner with Bangladesh Endocrine Society regarding this World Thyroid Day observation. As Professor Mohammad Farooq Pathan sir told that we are observing World Thyroid Day throughout the month, though 25th May is the World Thyroid Day. From today onwards, we have several programs in next 7 days. And in this regard, I like to thank platform to be with us in this today's program. In next couple of minutes in my today's presentation, I like to talk on how to deal with hyperthyroidism. And as it is, as Professor Mohammad Farooq Pathan sir told, it is addressed towards the GP. So I will be very much simple in my presentation so that it is understandable for all.
While talking about hyperthyroidism, we first think about a picture of protrusion of eyeball and an enlargement of a thyroid gland. This feature comes in our mind, and that is the feature of overactive thyroid. But while asking about or thinking about the overactive thyroid, two definition or two words come in our mind. One is hyperthyroidism and one is thyrotoxicosis. Is the two terms synonymous, means the same, or there are some difference? In my today's talk outline, I like to define this thyrotoxicosis and hyperthyroidism, causes, its clinical presentation, and how to investigate to reach a proper diagnosis, management options, and a few points regarding thyrotoxic crisis, though rare, but an emergency in thyroid disease, and 4 case studies, which will help to understand the decision making in management of thyroid disease or hyperthyroid disease. So as I am talking, the thyrotoxicosis and hyperthyroidism. Actually, what is the difference? Thyrotoxicosis actually is a clinical state that is results from hyperthyroxanemia, that is inappropriately high thyroid hormone action in tissues, generally due to inappropriately high thyroid hormone level. That may be arise from the thyroid gland or from extrathyroidal source, or may be factitious due to increased dose of thyroxine replacement also. And hyperthyroidism, actually, this is actually the thyrotoxicosis that results from the hypersecretion of the thyroid hormones from the thyroid gland. So it is the thyrotoxicosis where there is inappropriately high synthesis and secretion of thyroid hormone by thyroid gland itself. So there is a little difference between the term thyrotoxicosis and hyperthyroidism. If we look at the causes of hyperthyroidism, 95% of cases of thyrotoxicosis are due to hyperthyroidism, that is, it originates from thyroid gland. Graves' disease considering 76%, toxic multinodular goiter 14%, and toxic adenoma 5%, considering 95% of thyrotoxicosis is due to hyperthyroidism. Rest of the causes of hyperthyroidism may be due to thyroiditis. Sometimes the iodine-induced dyes or radio contrast media or iodine supplementation may result in thyrotoxicosis in subclinical autoimmune thyroid disease patient. There may be some extrathyroidal source of hyperthyroidism as struma ovary or factitious. Sometimes the ovarian tumor secretes excess amount of thyroid hormone, and sometimes the exogenous intake of thyroid hormone or overdose of thyroid hormone may cause as features of thyrotoxicosis. Sometimes it may be due to TSH-induced pituitary tumor, TSH-secreting pituitary tumor, that is very rare, and also rare the follicular thyroid carcinoma, that is thyroid carcinoma of follicular origin which secretes the thyroid hormone in excess amount, resulting in thyrotoxicosis. Next, the clinical presentation, how a patient with thyrotoxicosis presents to us. Mostly the patient presents with the weakness, fatigue, heat intolerance, nervousness, increased sweating, tremor, palpitation, and weight loss, and also hyperdefecation. In few cases, in women, we find the menstrual abnormalities in the form of oligomenorrhea or amenorrhea, and in few cases, dyspnea may be a presentation. While examining a patient, we find a goiter with or without thyroid bruit, and this thyroid bruit, presence of thyroid bruit is typical of Graves' disease, as I will discuss in later part of my presentation. There may be tremor of whole body or even tremor of hand. There is eye changes in the form of ophthalmopathy and is very commonly known as Graves' ophthalmopathy. In these Graves' ophthalmopathy, there may be lid retraction, protrusion of the eyeball, lid lag, warm, moist skin, tremor, hyperreflexia, that is exaggerated or brisk jerk, tachycardia, arrhythmia may be in the form of atrial fibrillation, systolic hypertension, and widened pulse pressure. These are the symptoms, and with these symptoms, when a patient comes to us, we look for these signs to search for thyrotoxicosis or hyperthyroidism. So in patients who have known symptoms or few of the features, who are suspected as a patients of hyperthyroidism, they should undergo a comprehensive history and physical examination that will help us to reach a proper diagnosis. And this examination, of course, must include pulse rate, blood pressure, respiratory rate, and body weight, as there is a chance of tachycardia and arrhythmia, hypertension,
tachypnea, and also weight loss. The thyroid size, of course, must be noted, and most of the cases in hyperthyroidism cases, the thyroid gland is enlarged. There may or may not be tenderness, as is present in subarachnoid thyroiditis, symmetry of the enlargement, and nodularity, because thyrotoxicosis or hyperthyroidism may present in multinodular goiter also. And we must look for the pulmonary, cardiovascular, and neuromuscular function for involvement present or not, absence or presence of edema, eye signs, and pretibial mixed edema. And of course, the potential cardiovascular and neuromuscular complications or symptoms and signs should be explored, because it sometimes will guide for the management option. And the common feature is Graves' ophthalmopathy. It is very typical or diagnostic of Graves' disease, a most common cause of hyperthyroidism and eye pathology that usually presents in Graves' disease. And there is a wide range of eye complaints, ranging from a little redness in the form of conjunctivitis or minor pain, or proptosis, swelling, periorbital edema, dryness, irritation, severe pain, or bulging of the eyes, or there may be sight loss even. Actually, what happens due to the autoimmune pattern of Graves' disease, there is also the antigen and autoimmunity against the soft tissue of the periorbital region, and also there is proliferation of the extraocular and intraocular muscles. This causes protrusion of the eyeball from the orbit, and this actually presents as a form of proptosis. And this is the classification, simple classifications of scoring system of Graves' ophthalmopathy, which helps us to direct in the treatment and up to which the conservative management is possible. The score is given in score 6, score 0, no signs or symptoms are present. Score 1, only signs but no symptoms are present. That is, only lid lag and lid retraction is present. Score 2, soft tissue is involved and there is slight swelling and redness of eye. In stage 3, it is proptosis. And in stage 4, the extraocular muscle involvement is there. And in stage 5, corneal involvement and sight is endangered. And stage 6, sight loss is there. And in short, it is designated as no specs. No sign symptom, only signs of tissue, proptosis, extraocular muscle involvement, corneal involvement, and sight loss. So no specs is the stage or scoring of Graves' ophthalmopathy. Next, we can move on to the investigation, how to investigation in a patient or suspicious case or suspected case of hyperthyroidism or thyrotoxicosis. The first test is the blood test, FT3, FT4, and TSH. That is the free T3, free T4, and TSH. Each and every component should be, of course, be done, because in few cases, there is a term called T3 toxicosis where FT4 may be normal, the TSH is low. In that case, if FT3 is not done, we can miss the diagnosis of T3 toxicosis. Next, the important another test, the TSH receptor antibody, which is now available in our country. And this is a very helpful investigation which helps us to differentiate thyrotoxicosis from thyroiditis. Next, the ultrasonogram of thyroid gland, which helps us to delineate or define the thyroid gland size, and also the vascularity of the thyroid gland, where the high vascularity is the important marker of hyperthyroidism. Another important test, the radioactive iodine uptake and thyroid scan. This is another landmark test which also helps us to reach the diagnosis of hyperthyroidism and its cause. Either it is due to thyroid disease itself, toxic adenoma, or multinodular goiter, or it is due to the thyroiditis. That is well much differentiated by this radioactive iodine uptake and thyroid scan. And ECG is a supportive investigation which helps us to find out if any arrhythmia is present in the form of atrial fibrillation or any other. So these are the tests which helps us for diagnosis and differentiation of differential diagnosis also. Next, if we shortly look at the interpretation of the thyroid function test, in most of the cases, the TSH is undetectable or low. That is a very common feature of hyperthyroidism. Along with this, we are doing another two tests, FT4 and FT3. In the hyperthyroidism or Graves' disease, that is purely the thyroid origin, both the FT4 and the FT3 is raised, though there is some variation in many cases. If the TSH is undetectable or low, the FT4 is raised and FT3 is normal. It may be a case of overtreatment of hypothyroidism, or maybe few cases of hyperthyroidism may present like this when there is not very much rise in FT3.
In that case, where the FT4 is normal, TSH is low or undetectable, and FT3 is high, it is the T3 toxicosis. And if the TSH is undetectable or low, and FT4 and FT3 is normal or the upper level of normal, it may be a case of subclinical thyroid toxicosis. And in few cases, this subclinical thyroid toxicosis may require treatment. So if we look at the diagnostic algorithm of the patients who are suspected as hyperthyroidism, we first look at the clinical features, if the patient is clinically thyrotoxic or not. If the patient is clinically thyrotoxic, we must think either the patient have a Graves' disease or the Graves' disease features are absent. So what are the features of Graves' disease? The diffuse goiter with bruit, thyroid bruit, ophthalmopathy, pretibial myxedema, and of course the positive TSH receptor antibodies. If these are positive, this is diagnostic of Graves' disease. And if it is not positive, we should go for the thyroid scintigraphy or thyroid scan to differentiate or to find out the cause of hyperthyroidism. And if there is no features of Graves' disease, we can directly go to the thyroid scintigraphy. What results we can get in thyroid scan? It may be like this. The diffuse uptake or high uptake in both the glands diffusely, which is diagnostic of Graves' disease. There may be patchy uptake in different nodules in different parts of thyroid gland. It is very much suggestive of toxic multinodular goiter. It may be like this, where there is an increased uptake of the radioactive iodine in a particular nodule, but the rest of the gland is suppressed and there is no uptake. It indicates actually the toxic adenoma. And if there is no uptake at all in the thyroid scan, but the patient has clinical feature of hyperthyroidism, and of course FT3 or FT4 is raised and TSH is low, it may be a differential of thyroiditis. So these radioactive iodine uptake and thyroid scan and help us to diagnosis as well as the differentiate the cause of thyrotoxicosis. So what is the difference with thyroiditis? It is a very important clinical aspect, as the treatment of hyperthyroidism and thyroiditis is totally different. As subacute thyroiditis, the thyroid gland is enlarged and usually painful with a short history of neck pain and history of recent sore throat or any other viral infection. And the ESR is raised, and this thyroiditis is usually painful and the thyroid gland is tender on examination. There are some painless thyroiditis also that is very much common in postpartum period, usually around 1 year after delivery. And in that cases also, the patient has a family history of autoimmune disease and there are features of thyroiditis also. So it should be differentiated properly to get the proper treatment. And this is the different thyroid scan report, as I mentioned earlier, which helps us in differentiate the different diagnosis or different causes of hyperthyroidism. Next, we can move on to the management of thyrotoxicosis. Definitive treatment is actually, there are 3 options, and these 3 options should be considered individually, considering several factors in individual patients. We have antithyroid drugs, methimazole or carbimazole or propylthiouracil. We have radioactive iodine, and surgery is another option of treatment for thyrotoxicosis. In my next 3 or 4 slides, I like to highlight the different treatment options, who are the suitable candidates for each treatment options. There are other supportive treatments also, the beta blocker, and if mostly propranolol, and if propranolol is contraindicated as that of bronchial asthma, verapamil may be a choice for the reduction of the heart rate. Phenobarbital may be used because it inhibits the peripheral conversion of T4 to T3. And Graves' ophthalmopathy should be managed conservatively in mild cases, but in moderate and severe cases, it requires extensive ophthalmological intervention. And in few cases, steroid and immunosuppressive drugs are choice for treatment of Graves' ophthalmopathy. So come on to the antithyroid drugs. Who are the suitable candidates for antithyroid drug treatment in patients with hyperthyroidism? When there is a high likelihood of remission, how we can know that who are the candidates who have good remission, especially women with mild disease, small goiters, and low titer thyroid receptor antibody? These patients are suitable candidates for antithyroid drugs. If the patient is pregnant, in that case, radioiodine therapy is contraindicated and surgery is often not possible. In that case, antithyroid drug should be the drug treatment of choice. In elderly patients having other comorbidities, there is risk of surgery, limited life expectancy,
they are also suitable candidates for antithyroid drugs. Antithyroid drugs are also suitable for previously operated or irradiated neck patients, lack of access to a thyroid surgeon, that is patients in a very remote area, presence of moderate to severe active grapes ophthalmopathy, in whom the radioactive iodine therapy is contraindicated, that which may aggravate the Graves' ophthalmopathy also. And if the patient needs a rapid biochemical disease control, in that case also, antithyroid drug is the best treatment option. But while prescribing the antithyroid drug, we must educate the patient, or the physician must be very much careful about the adverse event, though they are most often minor in allergic reaction, and in rare cases, serious allergic or toxic events in the form of agranulocytosis may happen, or vasculitis or hepatic damage may be there. So monitoring with the liver function test, and the patient should be aware and educated about the symptoms of sore throat or fever. If appear, they should stop the drugs and report to the physician. And a differential WBC count should be obtained if the patient present with such features, and in that case, if there is a granulocytosis, the drug should be stopped and will never start now, and we have to go for another treatment option. Next option is radioiodine therapy. This treatment option is suitable for few candidates. For the women who are planning a pregnancy not in near future, but after a long time, if more than 6 months following a radioiodine administration, the patient can get a pregnancy. And actually, the 1 year should be a good option, a gap between radioiodine therapy and trying for conception. And individuals with comorbidities, there is increased surgical risk, previously operated or previous radiation, and contraindication of antithyroid drug, or there is side effects with antithyroid drug or carbimazole, we can go for radioiodine therapy. And patients with periodic thyroidic hypokalemic paralysis, heart failure, or cardiovascular complication or pulmonary complication, they are also suitable candidates for radioiodine therapy. Next option is surgery. If the patient is planning pregnancy in less than 6 months, provided that thyroid hormones are near normal, that is after proper preparation, the surgery can be done, because in some cases the patients are subfertile or infertile, they are preparing for pregnancy, then surgery may be an option. If the patient has compressive features, there is a very large goiter or multinodular goiter, or if the gland size is more than 4 centimeters, they are the suitable candidates for surgery. There is documented or suspected thyroid malignancy, as I mentioned, in the rare cases of follicular carcinoma which secretes excess thyroid hormone, they are candidates for surgery. And if the patient has coexisting hyperparathyroidism, in that case also, they are suitable candidates for surgery also. This is a special situation, pregnancy and hyperthyroidism. How to treat? Because radioactive iodine therapy is totally contraindicated during pregnancy, and surgery is always not very much possible in pregnancy period. So in normal pregnancy, the propylthyrosol is the treatment of choice for the first trimester, and from second and third trimester, carbimazole may be a treatment choice. There is another term called gestational thyrotoxicosis. Now, in normal pregnancy, there is a change in thyroid physiology that are reflected by altered thyroid function testing. In early pregnancy, these changes may make the biochemical hyperthyroidism that does not require therapy. That is, there is an increase in HCG in the early parts of the pregnancy, and this mediates a TSH suppression in early pregnancy, but this situation actually does not require any antithyroid therapy. So differentiating this gestational thyrotoxic with pure hyperthyroidism or thyrotoxicosis is very much important, and TSH receptor antibody is very much helpful in differentiating these two conditions. And diagnosed hyperthyroid pregnancy should of course be treated, and this treatment should be propylthyrosol in the first trimester and carbimazole in second and third trimester. Next, another very rare condition, but it is a life-threatening condition, the thyrotoxic crisis. It is a medical emergency and usually mostly precipitated by some infection in a previously unrecognized or undiagnosed or inadequately treated thyrotoxicosis. And even after thyroidectomy in ill-prepared patient or radioiodine therapy, when the acute radiation damage may cause increased release of thyroid hormone from the affected gland, and patient may go to the thyrotoxic crisis. And the signs are excessive features of hyperthyroidism in the form of fever, agitation, delirium, tachycardia, atrial fibrillation. In older patient, there may be heart failure also. And there is a scoring system which helps us to diagnose or confirm the thyrotoxic crisis
including few factors: body temperature, central nervous system symptoms in the form of agitation, delirium, psychosis. These are scoring of 10, 20, and 30 like this. Gastrointestinal symptoms, cardiovascular symptoms by heart rate, atrial fibrillation present or absent, congestive heart failure, mild edema or basal crepitation or pulmonary edema, and the precipitation history of any infection present or absent. This total scoring system, if it is more than 45, it is likely thyrotoxic crisis. If it is 25 to 44, it is impending thyrotoxic crisis, and if it is less than 25, it is unlikely to represent thyrotoxic crisis. It may be a cause of, if it is less than 25, it may be a case of severe hyperthyroidism also. So management of thyrotoxic crisis is very important, and most of the cases it requires ICU support, rehydration, propranolol, sodium iodate, dexamethasone, and of course the antithyroid drug, the oral carbimazole, may be a treatment option for these patients for recovery, and it should be done under supervised treatment with endocrinologists and intensivists. With this, I like to end my discussion part, and next I like to move on to the case studies. I have 4 cases which I think help us to recapitulate the text I discussed. Case number 1, a 36-year-old woman, mother of 1 child, was referred to endocrine outpatient department with classical features of palpitation, tremor, and weight loss. And these are the features of thyrotoxicosis. And initial biochemistry confirmed hyperthyroxanemia, that is high FT4 and a suppressed or undetectable TSH. With this, the patient is referred to endocrinopathy for further evaluation and management. Detailed examination revealed that the patient is a confirmed clinically hyperthyroid state with presence of eye signs in the form of lid lag and lid retraction, and their thyroid gland is enlarged with presence of thyroid brewing. That is very much suggestive of Graves' disease. So investigation suggested for this patient is radioactive iodine uptake and thyroid scan. The patient was referred to nuclear medicine department for this test, and this is the nuclear thyroid scan result, which showed diffused high uptake in both the glands, suggestive of Graves' disease. And the TSH receptor antibody, as it is available, it is done. It is also positive. An ultrasonogram of the thyroid gland also done, which shows diffuse moderate enlargement with increased vascularity. Actually, this increased vascularity is seen by the peak systolic volume of inferior thyroid artery, which is much higher in the hyperthyroid stage, mostly in the Graves' disease, and which will be low or below normal in thyroiditis. So the diagnosis is Graves' disease. Management plan. This management plan of a 36-year-old lady will depend upon the presence or absence of comorbidity, and the patient is on reproductive age, and she is actually a mother of 1 child, and maybe she have future plan for pregnancy also. Considering this, as the thyroid gland size is not so much enlarged, surgery is not a good option for her. Tablet carbimazole or radioiodine therapy should be the choice of treatment. So learning from case 1 is, while planning for antithyroid treatment option for a young woman of reproductive age, we must consider size of goiter. If it is much more enlarged, surgery will be the option. Presence of eye sign that will present in our case, then the antithyroid drug should be the good choice. Future pregnancy plan, if it is more than after 1 year, then radioiodine may be a treatment option. And if radioiodine therapy is planned, it should be remembered that within 6 months to 1 year, she should not be pregnant. Next, we can move on to the case 2, a 60-year lady having multinodular goiter for last 10 years. But for last few days, she developed palpitation, weight loss, insomnia, irritability, and tremor of hand. And for these last few weeks, she is noticing this type of symptoms. On query, she mentions some pressure symptoms of her neck, especially during deglutition. This is the patient showing multinodularity that is visible from neck examination with few enlarged nodules. Investigation revealed raised FT3, FT4 with very low TSH level. Radioactive iodine uptake and thyroid scan was advised, which shows high uptake but in different nodular form. That is visible in multiple nodule in different aspects of thyroid gland in both the lobes. So the diagnosis is toxic multinodular goiter
hyperthyroid state, and the management plan, we should also consider some factor, as the patient do not have so much comorbidity, though she is 60 years age, but the patient has compression features. Surgery was planned with prior euthyroidism by antithyroid drug. That is a very mandatory part of the treatment, because we should start the antithyroid drug, make the patient euthyroid, and go for surgery. So learning from case 2, many patients develop functional and autonomy of thyroid nodule at any time, though having multinodular goiter for a long time, as is found in our patient. If goiter size is large and producing pressure symptoms, surgery is the option of choice if there is no comorbidity, and the patient should be made euthyroid prior to surgery. Next, case 3, a 28 years old male reported with pain in front of neck and sudden swelling in front of the neck for last 6 days. On query, he also gave history of sore throat few weeks back. He also complains of palpitation, irritability, and increased frequency of defecation for this last 1 week, and how to evaluate him. And so the patients have features of hyperthyroidism, but only for a short period of time. Examination revealed a diffuse, smooth, tender enlargement of thyroid gland, no thyroid bruit, pulse is 102 beats per minute. His palms are warm, sweaty, fine tremor of hand present. Investigation revealed low TSH with high FT4, that is not so much increased, but it is above the normal upper range cutoff. Radioactive iodine uptake and thyroid scan was planned, as we have to rule out hyperthyroidism and to find out the cause. And TSH receptor antibody was done, which was negative. And this is the supposed to be the report of radioactive iodine uptake and thyroid scan when there is very low uptake or very negligible uptake in the inflamed thyroid gland, that is very much suggestive of thyroiditis. So diagnosis is subacute thyroiditis, and the management is supportive management. Beta blocker may be given as there is tachycardia, phenobarbital to prevent the or conversion from T4 to T3, and in severe painful cases, steroid may be given in supervised way. And the important thing is follow-up should be given. Follow-up thyroid function test must be done 4 to 6 weeks after the initial presentation. So learning from case 3 is, while evaluation of thyrotoxicosis, subacute thyroiditis should be kept in a differential with typical patients presenting with typical history. Treatment for subacute thyroiditis is always temporary and supportive. Most of the patients with subacute thyroiditis become euthyroid, but few may go to a phase of hypothyroidism also. So regular follow-up with these patients should be done, of course. Next, in my last case, case number 4, a 28 years lady at her 10 weeks of pregnancy, routine investigation revealed minimally raised FT4, normal FT3, and a low TSH. That is a routine investigation done by a gynecologist. And the patient was referred to an endocrinologist for further evaluation and management, as the patient's FT4 is mildly raised and TSH is low. Examination revealed she did not have any symptoms of thyrotoxicosis. That is, patient in a euthyroid state. Though pulse is 100 beat per minute and regular. Blood pressure is 120 by 80 millimeter of mercury. But the patient have history of severe hyperemesis at her 10 weeks of pregnancy. So the patient is clinically euthyroid with a feature of mild tachycardia. So how to evaluate these patients? Radioactive iodine is contraindicated in pregnancy. So TSH receptor antibody and ultrasonogram thyroid gland with observation of the vascularity is the treatment or investigation choice. So TSH receptor antibody was done, which was negative. And this is the definitive diagnostic or differentiating test which helps us to differentiate it from gestational thyrotoxicosis and hyperthyroidism. So this is negative in our patient, and ultrasonogram of the thyroid gland shows normal vascularity with diffuse mild enlargement of both lobe of thyroid. So the diagnosis is gestational thyrotoxicosis, and the treatment is supportive and reassurance. And of course, the patient's follow-up should be given. Another follow-up thyroid function test should be done after the first trimester is over, that is after 4 weeks of this present situation. So learning from case 4 is gestational transient thyrotoxicosis is non-autoimmune hyperthyroidism in pregnant women, and it is associated with hyperemesis gravidarum in most of the cases. And diagnosis is established based on the absence of hyperthyroid sign and negative TSH receptor antibodies.
Generally, it does not require any medication but needs follow-up, and repeat thyroid function test is mandatory. So the take-home message from my today's talk is thyrotoxicosis has multiple etiologies, and hyperthyroidism is the most important cause, considering 95% of cases of thyrotoxicosis. Appropriate treatment requires an accurate diagnosis by proper history and physical examination. And of course, the decision regarding the treatment option depends upon the coexisting medical condition and of course the patient's preference. And optimal care to be provided considering the clinical judgment, individualized according to the decision making, according to the algorithm, and of course the individual situation of the patient, and of course wishes of the patient and family. So we must be very aware of overactive thyroid, very much concerned about the symptoms of overactive thyroid, so we can reach a proper diagnosis and treat the patient properly. Thank you. Thank you for patience hearing. ধন্যবাদ ডক্টর ফারিয়া আফসানা ম্যামকে তার অত্যন্ত ইনফরমেটিভ এবং মূল্যবান প্রেজেন্টেশন আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আমি সেই সাথে সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের পার্টিসিপেন্টদের। সম্মানিত পার্টিসিপেন্ট, আপনারা আমাদের সম্মানিত স্পিকারদের কাছে বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের আজকে সম্মানিত স্পিকারদের সেশন শেষ হওয়ার পরই আমাদের সম্মানিত স্পিকারদের পরিচালনায় আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন শুরু হবে। সে পর্যন্ত আমাদের স্পিকারদের প্রেজেন্টেশনের উপর আপনাদের জানার জন্য কোশ্চেন করতে থাকুন। আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ করব প্রফেসর SM আশরাফুজ্জামান স্যার, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বারডেম স্যারকে আমাদের আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ ডক্টর জান্নাতি নূর আখা, আপনার সুন্দর উপস্থাপনা এবং আমাকে এই মাঝপথে সুযোগ দেওয়ার জন্য আমার বিশেষ অনুরোধে, কারণ আমার চেয়ারম্যান আমাদের ফারুক পাঠান স্যার আজকের চেয়ারপারসন, ওনার অনুমতি ক্রমে আমাকে একটু যেতে হবে। আমি আজকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মূল আয়োজক বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাথে এই প্ল্যাটফর্ম অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি, বিশেষ করে আমি ডক্টর ফয়সাল বিন সালাহ এবং অন্যান্য যারা সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে আছেন তাদের উৎসাহ এবং তাদের উদ্দীপনা এবং আমাদের সাথে কাজ করার আগ্রহ আমাকে সত্যিই অনুপ্রাণিত করে বারবার, যে আমাদের এই বিশাল আপনাদের একটা প্ল্যাটফর্ম, ডাক্তারদের জন্য যে মুখপাত্র প্ল্যাটফর্ম নামে ছোট নামেই বেশি পরিচিত। আমরা সবসময় সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং অন্যান্য যারা প্ল্যাটফর্মের যে উদ্যোগী ভূমিকা ডাক্তারদের স্বার্থ এবং সুনাম রক্ষা এবং অন্যান্য ইনফরমেশন শেয়ার করার জন্য আমি তার সমস্ত কর্মকাণ্ডের জন্য প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাই। পাশাপাশি তারা যে সায়েন্টিফিক প্রোগ্রামগুলো করে আসছেন সবসময়, বিশেষ করে আমাদের সাথে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাথে, তার জন্য তাদের যে আগ্রহ তার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এবং এই কর্মযজ্ঞ, এই কর্মকাণ্ড তারা পরিচালনা এবং এটা চালু রাখবেন বা এটা ধরে রাখবেন সেই আশা ব্যক্ত করে আমি আরো ধন্যবাদ জানাই আজকের যারা পার্টিসিপেন্ট। আমি দেখেছি প্রায় 160 বা তার চেয়েও বেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছেন। তাদের আগ্রহ, উদ্দীপনা এবং তাদের যে কিছু কিছু কোশ্চেন আমি দেখছি, থাকতে পারলে খুশি হতাম, কিন্তু আমি যাই চলে যাব। আমার আরেকজন সহকর্মী আছেন ডক্টর হাফিজুর রহমান, উনি প্যানেল অফ এক্সপার্টে, এবং দুইজন বিজ্ঞ স্পিকার, একজন তো অলরেডি উপস্থাপনা করেছেন আমার সহকর্মী ডক্টর ফারিয়া, আরেকজন করবেন হাইপোথাইরয়েডের উপরে ডক্টর M সাইফুদ্দিন। আপনারা হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েডের সম্বন্ধে বিশদ জানতে পারবেন, কারণ ডক্টর ফারিয়া আফসানার প্রেজেন্টেশনে অলরেডি দেখেছেন যে থাইরয়েড ডিসঅর্ডার বাংলাদেশের কি বলে যে মধ্যে যে দুইটা ডিসফাংশন আমরা সবচেয়ে বেশি ডিল করি, থাইরয়েড, হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড, এটা হলো হরমোনাল ডিসফাংশন। এছাড়া আমরা থাইরয়েড নোডিউল বা ক্যান্সার নিয়ে আমরা যেগুলা রোগী ডিল করি সেগুলো আমরা হয়তো পরবর্তীতে আরো একদিন আলাপ করব। তার মানে থাইরয়েড আপনারা দেখেছেন প্রায় 30% পপুলেশন আমাদের 16 কোটির মধ্যে, এদের কোনো না কোনো রকমের থাইরয়েড এই তিনটার মধ্যে হয় কারো হরমোনাল প্রবলেম আছে, অথবা হয়তো নোডিউলার বা গ্ল্যান্ড বড় হয়ে গেছে বা টিউমার আছে বা ক্যান্সার আছে, এই জাতীয় প্রবলেমে অনেকেই ভুগতেছেন। সুতরাং এখানে এত বড় জনগোষ্ঠীর জন্য আমাদের তাদের মধ্যে যেমন অনেকেই চিকিৎসার
আওতায় নেই, তার কারণ তারা অনেকেই বুঝতে পারেন। যেটা ডক্টর সালা শুরু করছিলেন যে রংপুরে গলা ফোলা না থাকলে মেয়েদের বিশেষ করে তাদের ভালোই লাগে না, বা তাদের এটা একটা হ্যাবিট হয়ে গেছে, বা তাদের এটা অ্যাকাস্টমড হয়ে গেছে, কিন্তু তাদের এটা যে ডিজিজ পরবর্তীতে এই আয়োডিন ডেফিসিয়েন্ট গয়টার গুলা পরবর্তীতে মাল্টিনোডিউলার গয়টার, সাম অফ দেম মে টার্ন ইনটু ক্যান্সার, সাম অফ দেম মে টার্ন ইনটু থাইরোটক্সিকোসিস, টক্সিক মাল্টিনোডিউলার গয়টারে পরিণত হবে 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পরে। সেটা আমরা যদি থাইরয়েড ন্যাচারাল হিস্ট্রি পড়ি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। সুতরাং আমাদের এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, অ্যাওয়ারনেস গ্রো করতে হবে। আজকে আমরা এই থাইরয়েড ওয়ার্ল্ড থাইরয়েড ডের প্রাক্কালে আছি। আজকে 21শে মে, 25শে মে আমাদের বিশ্ব থাইরয়েড দিবস। আপনারা এর ইতিহাস যদি জানেন যে 25শে মে আসলে ইউরোপিয়ান থাইরয়েড অ্যাসোসিয়েশনের জন্মদিন, এবং এখান থেকে আমরা এই থাইরয়েড যে উদযাপন করে আসছি, বিশেষ করে 2007 সাল থেকে আমরা এই থাইরয়েড ডে এবং থাইরয়েড উইক, কোথাও কোথাও থাইরয়েড মান্থ উদযাপন করা হয়। সুতরাং থাইরয়েড সারা বিশ্বব্যাপী, ইউরোপ, আমেরিকা এবং অন্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, কানাডা থেকে শুরু করে আমাদের সাউথ ইস্ট এশিয়াতেও এই বাংলা থাইরয়েড অ্যাসোসিয়েশন নানান ভাবে আছে, তাদের কার্যকারিতা করে আসছে। প্রত্যেককেই এই থাইরয়েড বিশ্ব থাইরয়েড দিবসের প্রাক্কালে আমি ধন্যবাদ জানাই, কারণ এটা আমাদের বিশাল জনগোষ্ঠীকে যেমন সাহায্য করবে, তেমন আমাদের ডাক্তারদের মধ্যে এর কার্যকারিতা বা এই রোগের ডায়াগনোসিস আমরা এখনো ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড অনেক জায়গায় পৌঁছতে পারিনি, কারণ আমাদের TSH, FT4 অ্যাসে এগুলা অনেক জায়গাতেই শুধুমাত্র এলাইজা মেথডে হয়, যেটা সেকেন্ড বা থার্ড জেনারেশন TSA হয়, ফোর্থ জেনারেশন হয় না। সুতরাং আপনারা যারা প্র্যাকটিস করেন তারা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ল্যাবরেটরিতে টেস্ট করবেন, ক্লিনিক্যাল সিমটম সাইন গুলাকে কম্পেয়ার করবেন, স্ট্যান্ডার্ড টেস্টের সাথে, হরমোন টেস্টের সাথে অন্যান্য অ্যাসোসিয়েটেড টেস্ট, অ্যান্টিবডি লাগুক, আপটেক লাগুক, আল্ট্রাসোনোগ্রাম লাগুক, অন্য যা অ্যাসোসিয়েটেড টেস্ট লাগে সেগুলা করবেন। রোগীকে প্রপারলি আমাদের ফারিয়াপা যে জিনিসটা বললেন যে এখানে থাইরয়েড টক্সিকোসিস, হাইপার থাইরয়েড নাকি এটা থাইরয়েডাইটিস, সেটা আপনাকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খি না করে একটা চিকিৎসা মডালিটিস মূলত তিনটাই: একটা ওষুধ অ্যান্টিথাইরয়েড ড্রাগ, একটা রেডিও অ্যাবলেশন বা আয়োডিন ইনডিউসড চিকিৎসা আয়োডিন দিয়ে করা হয়, আর একটা হলো সার্জারি। আমরা মোস্টলি ওষুধ দেওয়ার প্রতি খেয়াল রাখি। আমাদের ছোট ভাই বোনদেরকে বিশেষ করে বলছি, অনেক সিনিয়র প্রফেসর আছেন, জাকির স্যারের মতো লোক আছেন, ডক্টর হাফিজ তো আমার সহকর্মী আছেন, এখানে ডক্টর জাহিদ আছেন, ডক্টর মীর মোশাররফ ছাড়াও অনেক সিনিয়র লোকজন আছেন যারা পার্টিসিপেন্ট হিসাবে আজকে আছেন, তাদের উদ্দেশ্যে না, কিন্তু যারা আমার ছোট ভাই বোন আছেন তারা অবশ্যই এটা জানবেন যে থাইরয়েড, হাইপার থাইরয়েড যদি এটা গ্রেভস ডিজিজ হয় আপনি ওরাল ড্রাগ দেন, মাল্টিনোডিউলার গয়টার হয় ড্রাগ দেন, বা পরবর্তীতে অন্য অ্যাবলেশন করেন, বা বেশি কম্প্রেসিভ সিমটম থাকলে সার্জারি করেন। কিন্তু আপনার অপথ্যালমোপ্যাথি থাকলে আপনার রেডিও অ্যাবলেশন করা যাবে না, আবার অ্যান্টিথাইরয়েড ড্রাগ থাইরয়েডাইটিস থাকলে দেওয়া যাবে না। সেই জিনিসগুলোকে আমাদের, অর্থাৎ ডায়াগনোসিসটা যদি পুঙ্খানুপুঙ্খনি না হয়, এবং তাতে আমরা অনেক সময় ভুল পথে রোগীকে পরিচালনা করতে পারি। আমরা যত আলাপ করব তত শিখবো। আরো আলোচনার সুযোগ থাকলে আমি আরো একদিন আরো হয়তো মানে করতাম, আর একটু পার্টিসিপেট করতাম, কিন্তু আমাকে একটু যেতে হচ্ছে, আপনারা আমাকে ক্ষমা করবেন। সবার কাছ থেকে আজকের আমি প্ল্যাটফর্মের সবার কাছ থেকে, বিশেষ করে ফয়সাল স্যার এবং আমার শ্রদ্ধেয় চেয়ারপারসন স্যার পাঠান স্যারের অনুমতি নিয়ে, এবং আমার আজকের সহকর্মী এক্সপার্ট ডক্টর হাফিজ এবং বিশেষ স্পিকার, দুজন স্পিকার ডক্টর ফারিয়া এবং সাইফুদ্দিন, সবার কাছ থেকে এবং পার্টিসিপেন্ট সিনিয়র এবং জুনিয়র সবার কাছ থেকে আমি অনুমতি নিয়ে আমি প্রস্থান করছি। আমাকে ক্ষমা করবেন। এই প্রোগ্রাম সাকসেসফুল হোক, ভবিষ্যতে আরো প্রোগ্রাম হোক, এবং আপনারা এতে অংশগ্রহণ করেন সেই প্রত্যাশা নিয়ে এই বিশ্ব থাইরয়েড দিবসের প্রাক্কালে সবাইকে থাইরয়েডের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষের থেকে ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির হিসাবে আমি প্রস্থান নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড নাইট, আল্লাহ হাফিজ। ধন্যবাদ প্রফেসর SM আশরাফুজ্জামান স্যারকে স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমাদের আজকের সম্মানিত স্পিকার ডক্টর M সাইফুদ্দিন স্যারকে আমি অনুরোধ করব স্যারের প্রেজেন্টেশনের জন্য। ধন্যবাদ ডক্টর জান্নাতি নূর। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? জি স্যার।
Assalamu alaikum and good evening to ladies and gentlemen. I am Dr. M. Saifuddin, Associate Professor, Department of Endocrine University of Dhaka Medical College and Joint Organizing Secretary, Bangladesh Endocrine Society. I will discuss about how to deal with hypothyroidism. My presentation will be around 23 minutes and I will discuss about the definition of hypothyroidism and myxedema, what are the causes of hypothyroidism, what are the clinical features of hypothyroidism, indication of thyroid function test for hypothyroidism by different subspecialists, how to investigate, how to treat, and few special topics like subclinical hypothyroidism, hypothyroidism in pregnancy, myxedema, coma, 4 real-life cases, and some take-home messages. Hypothyroidism. The definition of hypothyroidism is clinical syndrome resulting from thyroid hormone deficiency causing generalized slowing down of metabolic process. Myxedema is the severe form of hypothyroidism due to deposition of glycosaminoglycans. So it is very clear that all hypothyroidism may not be myxedemas. তার মানে myxedema হচ্ছে সিভিয়ার ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম। তো ডেফিনেশন শুনে তো এটা খুবই পরিষ্কার যে সব হাইপোথাইরয়েডিজম কিন্তু myxedemas হবে না। Regarding the causes of hypothyroidism, আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি, প্রাইমারি মানে disease of the thyroid itself or some other extra thyroid disease also, মানে extra thyroid cause also. Secondary মানে হচ্ছে hypopituitarism এর জন্য যদি hypothyroidism হয়। প্রাইমারি মধ্যে Hashimoto's thyroiditis যেটা autoimmune hypothyroidism করে, radioiodine therapy for Graves' disease, অথবা যদি আমি কোনো thyrotoxicosis অথবা thyroid cancer এর জন্য যদি thyroidectomy করি, iodine deficiency or endemic goiter, congenital, some medication may cause hypothyroidism like lithium এবং amiodarone. এখানে তিনটা কজ আই হ্যাভ শেড ইন ডিফারেন্ট কালার, এগুলোতে কিন্তু থাইরোমেগালি হয়, মানে গয়টা পাওয়া যায়। একটা হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, আয়োডিন ডেফিসিয়েন্সি এবং কনজেনিটাল। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের কজ হচ্ছে হাইপোপিটুইটারিজম, যে কোনো কজে ডিউ টু পিটুইটারি অ্যাডিনোমা অর পিটুইটারি সার্জারি। সুতরাং আমি যদি কোন হাইপোথাইরয়েডিজমে আমরা গয়টা পাবো, আমি ইতিমধ্যেই বললাম তিনটা কজে আমরা গয়টা পাই সাধারণত। একটা হাশিমোটোস থাইরয়েডাইটিস যেটাতে অটো অ্যান্টিবডি পজিটিভ হয়, আমি ইনভেস্টিগেশনে দেখাবো। আয়োডিন ডেফিসিয়েন্সিতে তো গয়টা হয়, সেটা আমরা সবাই জানি। কনজেনিটাল হরমোন ডেফিসিয়েন্সিতেও কিন্তু গয়টা হয়। গয়টা হবে না, এক হচ্ছে থাইরয়েডটক্সিকোসিস অথবা থাইরয়েড ক্যান্সারের জন্য আপনি থাইরয়েড যদি থাইরয়েডেক্টমি করেন তাহলে তো ডেফিনেটলি অবশ্যই গয়টা হবে না। সেকেন্ডারি মানে হাইপোপিটুইটারিজমের জন্য যে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয় সেক্ষেত্রেও কিন্তু গয়টা হবে না। সুতরাং হাইপোথাইরয়েডিজম নিয়ে পেশেন্ট আসছে, গয়টা আছে কি নাই সেটা দেখেও কিন্তু আমরা অনেক সময় কজটা অ্যাজাম্পশন করতে পারি। ক্লিনিক্যাল ফিচার অফ হাইপোথাইরয়েডিজম, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ডিউ টু আয়োডিন ডেফিসিয়েন্সি যদি হয় সেটাকে আমরা ক্রিটিনিজম বলছি। সিমটমস হচ্ছে শর্ট স্ট্রেচার হবে, মেন্টাল রিটার্ডেশন হবে, ডিপ মিউটিজম হবে, পেশেন্টের পাফি ফেস থাকবে, রেসপিরেটরি ডিফিকাল্টি, সাইনোসিস, জন্ডিস, পোর ফিডিং, হোর্সনেস অফ ভয়েস, মার্কড রিটার্ডেশন অফ বোন ম্যাচুরেশন। তার মানে বাচ্চা আইকিউ কম থাকবে এবং শর্ট স্ট্রেচার থাকবে এবং ডিপ হতে পারে। কিন্তু ট্রিটমেন্ট অফ ক্রিটিনিজম ইজ ভেরি ম্যাজিক। এখানে আমি একটা ছবি দেখাইছি। এট দ্য টাইম অফ ডায়াগনোসিস অফ ক্রিটিনিজম, when you start levothyroxine treatment, after 4 weeks and after 6 months. So this is a dramatic changes of appearance of the kid to more smart and smarter one with the levothyroxine. Symptoms of hypothyroidism: weight gain, cold intolerance, fatigue or somnolence. Somnolence মানে হচ্ছে ঝিমুনি, constipation, menorrhagia or infertility. এখানে একটু বলি, হাইপোথাইরয়েডিজমে menorrhagia হয় কিন্তু হাইপারথাইরয়েডিজমে কিন্তু অ্যামিনোরিয়া হয়। এটা অনেক সময় স্টুডেন্টরা একটু কনফিউজড করে ফেলে। SSN পেইন, মাসেল ক্র্যাম্প, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। অনেক পেশেন্ট নন স্পেসিফিক মাসেল ক্র্যাম্প অথবা লেগ পেইন নিয়ে আসে, অবশ্যই থাইরয়েড ফাংশন টেস্ট করা উচিত। এখানে আমি দুইটা ছবি দেখালাম। আই হ্যাভ নো এনার্জি, আই মে হ্যাভ হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েড দ্যাট ইউ ফিল লাইক গ্র্যাভিটি ইজ পুলিং এভরি পার্ট অফ ইউ ডাউন। তার মানে undue fatigue is one of the important clinical feature of hypothyroidism. Regarding the sign, face, puffy face with periorbital swelling and baggy eyelid, loss of lateral 1/3 of eyebrow যেটাকে আমরা Puig-Anney sign বলছি, macroglosia মানে হচ্ছে enlarged scan, skin dry, rough, cold and thick, hair dry and brittle, voice low pitched, slurred, hoarse and croaky. অনেক সময় বলা হয় hypothyroidism can be diagnosed over the telephone. Non-pitting edema in leg and general swelling of the whole body. And in cardiovascular system, bradycardia, low voltage CCG, hypertension, pericardial effusion, ischemic heart disease, and congestive cardiac failure. So this is the puffy face and macroglosia. Macroglosia হলে আমাদের কিন্তু acromegaly, amyloidosis, বাচ্চাদের ক্ষেত্রে ডাউন সিনড্রোম এগুলো মনে রাখা উচিত।
Dry, rough, cold, and thick skin is a manifestation of hypothyroidism. Loss of lateral 1/3 of eyebrow, এটাকে আমরা queen any sign বলি, is a queen of the Scotland. যদিও history doesn't reveal whether she has any kind of thyroid disease, it's not confirmed. Loss of lateral 1/3 of eyebrow is one of the manifestation of hypothyroidism. যদিও অনেক সময় আমাদের দেশে বোঝা is very difficult. Hair loss is one of the manifestation, কিন্তু যারা মেডিসিন প্র্যাকটিস করছেন SLE ও কিন্তু আপনার অবশ্যই মনে রাখা উচিত। নন পিটিং এডেমা আমি ইতিমধ্যেই বললাম। Some neurological manifestation like carpal tunnel syndrome, delayed relaxation of the ankle joint, আমরা সাধারণত বেড সাইডে নীল ডাউন পজিশনে, আমি একটা ছবি দেখাবো, পেরিফেরাল নিউরোপ্যাথি, ডিমেনশিয়া, সাইকোসিস, হাইপোথাইরয়েডিজমের কিন্তু ডিপ্রেশনও হতে পারে, সাইকোসিসও হতে পারে, এটাকে আমরা মিক্সেডেমা ম্যাডনেস বলছি, অথবা মিক্সেডেমা কোমা ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, আমি দেখাবো আপনাদের। সো ডিমেনশিয়া ক্যান বি কজড বাই হাইপোথাইরয়েডিজম। অনেক এলডারলি লোকজন আমাদের কাছে পেশেন্ট হিসেবে আসে, যদি কখনো ডিমেনশিয়া বলে অবশ্যই থাইরয়েড ফাংশন টেস্টও আপনার মাথায় রাখা উচিত। ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট, এই ছবিটা দেখেন জাস্ট আপনার মনে রাখার জন্য, এটা নেল ডাউন পজিশনে, এটাকে অনেক সময় আসলে মাসল মেটাবলিজমটা কমে যাওয়ার জন্য আসলে ডিলেড রিল্যাক্সেশন হয়, এটাকে অনেক সময় মেডিসিনের আবার হাং আপ রিফ্লেক্সও বলে। ক্লিনিক্যাল ফিচার আমি ইতিমধ্যেই বললাম, হেয়ার লস, ডিপ্রেশন, ওয়েট গেইন, কনস্টিপেশন, ইসচেমিক হার্ট ডিস, ব্রাডিকার্ডিয়া, হাইপারটেনশন, হোর্সনেস অফ ভয়েস, somnolence or fatigue, extreme feeling of cold. সুতরাং these are the clinical features of hypothyroidism. Regarding different, অনেক সময় পরীক্ষাতে স্যার জিজ্ঞেস করে হাইপোথাইরয়েডিজমের যে অ্যানিমিয়া হয়, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমিয়া হয়। এক হচ্ছে থাইরক্সিন, যেহেতু আমাদের আরবিসি সিনথেসিসের জন্য দরকার, সুতরাং যদি থাইরক্সিন ডেফিসিয়েন্সির জন্য মাইক্রোসাইটিক হাইপোটোনিক অ্যানিমিয়া হয়। ডিউ টু মেনোরেজিয়া, আয়রন ডেফিসিয়েন্সির জন্য মাইক্রোসাইটিক হাইপোটোনিয়া হতে পারে। যেহেতু অটোইমিউন হাইপোথাইরয়েডিজমের সাথে অ্যাসোসিয়েটেড অটোইমিউন পার্নিশিয়াস অ্যানিমিয়াতে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়ে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। হাইপোথাইরয়েডিজম কিন্তু ডিফারেন্ট স্পেশালিস্টের কাছে কিন্তু যেতে পারে। হাইপোথাইরয়েডিজম যে শুধু hypothyroidism may go to different subspecialists, like may go to internist due to weight gain, fatigue, anemia, constipation, pains, unexplained edema, pericardial arterial effusion. আমাদের কাছে আসতে পারে endocrinologist, history of thyroid surgery, radiation therapy, goiter or abnormal thyroid examination, those with autoimmune disease. কার্ডিওলজিস্টের কাছে যেতে পারে ডিউ টু কার্ডিয়াক অ্যারিথমিয়া, আনস্পেসিফাইড হাইপারটেনশন, যারা এমআরআই ডাউন পাচ্ছে, lipid profile is very abnormal, low voltage ECG, congestive cardiac failure. Neurologist কাছে dementia, carpal tunnel syndrome, peripheral neuropathy, ataxia. Okay. সাইকিয়াট্রিস্টের কাছে আমি ইতিমধ্যেই বললাম ডিপ্রেশন, সাইকোসিস, যারা লিথিয়াম পাচ্ছে, ইএনটি সার্জন ডিউ টু ডিফনেস, হোর্স ভয়েস, ডার্মাটোলজিস্টের কাছে ড্রাই স্কিন, অ্যালোপেশিয়া, ভিটিলিগো, গাইনোকোলজিস্টের কাছে মেনোরেজি, ইনফার্টিলিটি, প্রেগন্যান্সি লস, স্ক্রিনিং টেস্ট ফর হাইপোথাইরয়েডিজম ইন কেস অফ জেরিট্রিশিয়ান। তো এখানে আমি থাইরয়েড ডিসঅর্ডারের জন্য একটা ব্রিফ একটা স্লাইড দেখাচ্ছি আপনাদের। ডক্টর ফাইয়া আফসানা ম্যাডাম ইতিমধ্যেই বলবো, যেসব পেশেন্ট থাইরয়েডক্সিকোসিস আপনি ডায়াগনোসিস অথবা ফলো আপ করতে চান, আপনি তখন FT4, FT3 TSS করবেন। কিন্তু যখনই আপনি হাইপোথাইরয়েডিজম সন্দেহ করবেন ডায়াগনোসিস অথবা ফলো আপ ক্ষেত্রে, তখন শুধু FT4 TSS করবেন, FT3 করার দরকার নেই। কারণ হচ্ছে এটা নরমাল হতে পারে, যেহেতু এটা T4 থেকে আসে। কিন্তু যখন আপনি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম অথবা হাইপোপিটুইটারিজম সন্দেহ করবেন, তখন শুধু FT4 করবেন, তখন TSS ও করার দরকার নেই। কারণ TSS এই ক্ষেত্রে সাধারণত কম থাকে, কিন্তু এটা নরমাল ইভেন কিছুটা এলিভেটেডও থাকতে পারে ডিউ টু ইনঅ্যাক্টিভ TSS আইসোফর্ম ইন ব্লাড। সুতরাং আমি এক কথায় যদি বলি, থাইরয়েডক্সিকোসিসের জন্য FT4, FT3 TSS, হাইপোথাইরয়েডিজমের জন্য FT4 TSS, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম অথবা হাইপোপিটুইটারিজমের ডায়াগনোসিস এবং ফলো আপের জন্য অনলি FT4। ইনভেস্টিগেশন আমি ইতিমধ্যেই বললাম, FT4 আমরা কম পাবো, TSS বেশি পাবো। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে আমরা FT4 সেটা কম আসবে। অটো অ্যান্টিবডি যদি পজিটিভ হয়, সেটা অটোইমিউন হাইপোথাইরয়েডিজম অথবা হাশিমোটোস থাইরয়েডাইটিস। আমরা থাইরয়েড পারঅক্সিডেজ এবং থাইরোগ্লোবিউলিনের এগেইনস্টে অটো অ্যান্টিবডি দেখি। হিমোগ্লোবিন কম থাকবে, সেকেন্ডারি ডায়াবেটিস থাকতে পারে, লো ভোল্টেজ ইসিজি, ব্রাডিকার্ডিয়া, ইসচেমিক চেঞ্জেস। চেস্ট এক্সরে আমরা কার্ডিওমায়োপ্যাথি পেতে পারি ডিউ টু হাইপারটেনশন, হার্ট ফেলিয়ার অথবা পেরিকার্ডিয়াল এফিউশনের জন্য, অথবা অনেক সময় প্লুরাল এফিউশনও থাকতে পারে। চিকিৎসা খুব ইজি, লেভোথাইরক্সিন, থাইরক্স, থাইরোনল বিভিন্ন নামে পাওয়া যায়। আমরা সাধারণত 1 to 2 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, তার মানে একজন 60 কেজি মানুষের জন্য 60 থেকে 120 মাইক্রোগ্রাম। সাধারণত আমরা ব্রেকফাস্টের 30 থেকে 60 মিনিট আগে দিই। কিন্তু কোনো পেশেন্টের যদি ইসচেমিক হার্ট ডিজিজ থাকে, এই নিয়ে হওয়ার একটা ঝুঁকি থাকে, সেই জন্য আমরা লো ডোজে শুরু করি।
শুরু করার 4 থেকে 6 সপ্তাহ পরে আমরা আবার FT4 TSS করে ডোজটা অ্যাডজাস্ট করি। পেশেন্ট সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বেটার ফিল করে, রিডাকশন অফ বডি ওয়েট, পেরিওরবিটাল পাফিনেস খুব দ্রুতই কমে যায়, কিন্তু স্কিন এবং হেয়ার টেক্সচার এবং কোনো ইফিউশন যদি থাকে, পেরিকার্ডিয়াল এবং ইফিউশন, ইট মে টেক্স 3 to 6 months ফর রেজলিউশন। আমরা সাধারণত 4 থেকে 6 সপ্তাহ পর পর FT4 TSS করি, কিন্তু যখন ডোজটা স্টেবল হয়ে যায় তখন সাধারণত 6 থেকে 12 মাস পর পর FT4 TSS করি। আমরা যেসব পেশেন্ট লিভোথাইরক্সিন অথবা থাইরক্স পাচ্ছে তাদের কিছু টিপস দিই, টিপস মানে কিছু উপদেশ দিই, যেমন পেশেন্ট যদি অ্যান্টাসিড, ক্যালসিয়াম অথবা আয়রন যদি পেয়ে থাকে, এটা লিভোথাইরক্সিনের অ্যাবজর্পশন কমায় দেয়, এটা কমপক্ষে 4 ঘন্টা ডিফারেন্স করতে হবে। পেশেন্টকে বলি আপনি অবশ্যই একটা স্টিক টু ইউর শিডিউল, আপনি মনে করেন প্রত্যেকদিন সকালে ব্রাশ করার আগে খাচ্ছেন অথবা ফজরের নামাজের পর খাচ্ছেন, একটা শিডিউল মেনটেন করবেন। কোনো ডোজ যদি ভুলে যান, যখনই মনে পড়ে তখনই খেয়ে নেবেন, কিন্তু রাত 12টার পর যদি মনে পড়ে তাহলে আর নতুন করে খাওয়ার দরকার নেই, পরের দিন সকালে খাবেন। আপনার চিকিৎসকের নিয়মিত পরামর্শ নেবেন। যদি কখনো দেখেন আপনার পালপিটেশন হচ্ছে অথবা খুব বেশি ঘাম হচ্ছে, ঘুম হচ্ছে না, বডি ওয়েট চেঞ্জ, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, আপনি ওভারডোজ হচ্ছে কিনা, আপনি অবশ্যই চিকিৎসকের কনসালটেশন করবেন। সুতরাং T4 যদি ওভারডোজ হয়ে, লেভোথাইরক্সিন যদি ওভারডোজ হয়, অবশ্যই আপনি ডক্টর ফারিয়া আফসানা ম্যাডাম যেটা বলবো, হাইপারথাইরয়েডিজম ফিচার পাবেন, পালপিটেশন, ট্রেমর, ইনসমনিয়া, রেস্টলেসনেস, পেশেন্ট খুব এক্সেসিভ ওয়ার্মথ অথবা গরম ফিল করবে, হট ইনটলারেন্স টাইপ অফ ম্যানিফেস্টেশন। ট্রিকি কোশ্চেন অনেক সময় পরীক্ষাতে স্যারা জিজ্ঞেস করে, হাইপোথাইরয়েডিজম পেশেন্ট ট্যাকিকার্ডিয়া নিয়ে আপনার কাছে আসতে পারে কিনা? আসতে পারে যদি ওভারডোজ হয় লিভোথাইরক্সিন। এছাড়া কার্ডিয়াক ট্যাম্পোনাট মানে হচ্ছে ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার অথবা এনিমিয়া হলে ট্যাকিকার্ডিয়া কিন্তু হতে পারে। Hypothyroidism treatment is a magic. You can see just before and after treatment changes of physical appearance with levothyroxine. সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, তো আপনি কথা শুনেই বুঝতে পারছেন FT4 হবে নরমাল অথবা লো নরমাল, কিন্তু TSS সামান্য এলিভেটেড, 5, 10, 11, 12 এই ধরনের, খুব বেশি এলিভেটেড না। সবাইকে চিকিৎসা দিতে হবে না, চিকিৎসা তখনই দিতে হবে যদি TSS 10-এর বেশি হয়, নাম্বার 1, TSS 5 থেকে 10-এর মধ্যে কিন্তু অটো অ্যান্টিবডি পজিটিভ অথবা পেশেন্টের গয়টা আছে, অথবা পেশেন্টের টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার অফ হাইপোথাইরয়েডিজম অথবা মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, ইনফার্টিলিটি, রিকারেন্ট প্রেগন্যান্সি লস, এইসব ক্ষেত্রে শুধু চিকিৎসা দিতে হবে। অন্য ক্ষেত্রে মাইল্ড এলিভেটেড TSS এ আমরা সাধারণত চিকিৎসা দেই না। চিকিৎসা যদি দিতেই হয়, আমরা লিভোথাইরক্সিন 25 থেকে 50 মাইক্রোগ্রাম দিয়ে শুরু করবো, 4 থেকে 6 সপ্তাহ পর আমরা ডোজটা অ্যাডজাস্ট করবো, আমরা TSS 0.3 থেকে 3 রাখার চেষ্টা করবো এবং 6 থেকে 12 মাস পর আমরা পরীক্ষা করে ডোজটা অ্যাডজাস্ট করবো। যেসব পেশেন্ট সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম কিন্তু চিকিৎসা কোনো ইন্ডিকেশন নাই, তাদেরকে আমরা সাধারণত 6 মাস থেকে 12 মাস পর ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যালি ফলো আপ করবো। In cases of pregnancy, hypothyroidism pregnancy, there are lots of complications. Mother যেমন pregnancy loss, preeclampsia, PPH, maternal mortality, বাচ্চার low birth weight, stillbirth, অথবা বাচ্চার IQ কম হতে পারে। These are the complications of hypothyroidism pregnancy, এটা আমরা জানি অবশ্যই। যেসব পেশেন্ট একটা জিনিস একদম খুব এক কথায় বলে নিই, যেসব হাইপোথাইরয়েডিজম পেশেন্ট প্রেগন্যান্সির জন্য প্ল্যান করছে, আমার TSS টার্গেট হচ্ছে less than 2.5, আমরা সাধারণত 5-এর নিচে রাখতে চাই, কিন্তু যখনই প্রেগন্যান্সির জন্য প্ল্যান করবে and when she is pregnant, মানে প্রেগন্যান্সি প্ল্যানিং এন্ড উইথ প্রেগন্যান্সি, এই সময়টাতে আমরা TSS less than 2.5 রাখার চেষ্টা করব। কিন্তু মনে রাখবেন প্রেগন্যান্সিতে অবশ্যই লেভোথাইরক্সিনের ডোজ সাধারণত 20 থেকে 30% বাড়াইতে হয়, যেহেতু আমরা দুজনের জন্য দিচ্ছি, অবশ্যই ডোজটা একটু বেশি রাখবে। প্রেগন্যান্সিতে নিয়মগুলো TSS আপনি প্রেগন্যান্সি স্পেসিফিক রেফারেন্স রেঞ্জ কান্ট্রি ওয়াইড পপুলেশন স্টাডি করে ফিক্সড করবেন, কিন্তু আমাদের দেশে এরকম কোনো স্টাডি করে আমরা ফিক্সড করতে পারিনি, সুতরাং আমরা টার্গেট করবো less than 2.5। সাধারণত আমরা 4 থেকে 6 সপ্তাহ পর প্রেগন্যান্সিতে ফলো আপ করে FT4 TSS করে ডোজটা অ্যাডজাস্ট করবো। অবশ্যই মনে রাখতে হবে যেসব মায়েরা আয়রন, ক্যালসিয়াম প্রেগন্যান্সিতে পাচ্ছে, আমরা সাধারণত বলি যে লেভোথাইরক্সিনটা সকালে খান, আয়রনটা দুপুরে খান, ক্যালসিয়ামটা রাতে খান, তাই আর ড্রাগ ইন্টারঅ্যাকশন হবে না। ডেলিভারির 6 সপ্তাহ পর আবার পরীক্ষা করে ডোজটা অ্যাডজাস্ট করবো। প্রেগন্যান্সিতে যদি প্রথমবার পেশেন্ট প্রেগন্যান্সিতে দেখলেন যে TSS একটু বেশি, বলা আছে TSS যদি 2.5-এর চেয়ে বেশি হয় তখনই আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক করতে হবে। এটা কিন্তু যেসব পেশেন্ট আগে থেকে থাইরয়েড ডিসঅর্ডার হিস্ট্রি নাই, TSS আপনি 2.5-এর বেশি দেখলে আপনি অ্যান্টিবডি দেখবেন, এবং অ্যান্টিবডি যদি পজিটিভ হয় TSS 4-এর বেশি হলে চিকিৎসা দেবেন, অ্যান্টিবডি নেগেটিভ হলে TSS 10-এর বেশি হলে চিকিৎসা দেবেনি।
এমনও বলা আছে ধরেন আপনার অ্যান্টিবডি পজিটিভ কিন্তু টিএসএস 2.5 to 4 সেসব ক্ষেত্রেও কিন্তু আপনি চিকিৎসা দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। অবশ্যই এটা এন্ডোক্রাইনোলজিস্টের কনসালটেশনের পরেই আপনার দেওয়া উচিত। তার মানে প্রেগনেন্সিতে টিএসএস যদি 2.5 এর চেয়ে বেশি হয়, অ্যান্টিবডি পজিটিভ হলে তখনই চিকিৎসা দেওয়ার ইন্ডিকেশন আছে উইথ কনসালটেশন উইথ এন্ডোক্রাইনোলজিস্ট। যদি 4 এর বেশি হয় তাহলে অবশ্যই আপনারা চিকিৎসা দেবেন, এটা আমরা বিশ্বাস করি। এটা আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের গাইডলাইন, এটা আমি ইতিমধ্যেই বললাম, এটা আমি ডিটেইলস যাচ্ছি না। স্ক্রিনিং অফ নিউবর্ন এক হচ্ছে আমদানিটার পর থেকে অনেক সময় ডেভেলপ কান্ট্রিগুলোতে অ্যানালাইসিস করে যদি মায়ের টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ হয়, বাচ্চার যদি ফিটাল, আপনি যদি ম্যাটার্নাল আল্ট্রাসাউন্ডে যদি ফিটাল গয়টার দেখতে পান, তাহলে আমাদের দেশে সাধারণত আমরা 24 থেকে 48 ঘন্টা পর হিল ক্লিক দিয়ে আমরা চিকিৎসা করি। বলা আছে T4 যদি 6 এর কম, টিএসএস যদি 25 এর বেশি হয় তাহলে এটা হাইপোথাইরয়েডিজম। তো আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন হচ্ছে বাচ্চা জন্মের 2 থেকে 5 দিন পর আপনি থাইরয়েড ফাংশন টেস্ট করবেন। কিন্তু আমাদের দেশে মায়েরা বাচ্চা নিয়ে বাসায় চলে গেলে হয়তো আসতে চাইবে না, সেজন্য আমরা সাধারণত 24 থেকে 48 ঘন্টা পরে করি। Myxedema coma নাম শুনেই বুঝতে পারছেন, পেশেন্ট হ্যাভ সিভিয়ার ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম এন্ড দেয়ার ইজ লস অফ কনসিয়াসনেস। প্রিসিপিটেটিং ফ্যাক্টরস হচ্ছে ইনফেকশন এবং আদার কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট। ফিচার্স হচ্ছে পেশেন্ট হয়তো লেভোথাইরক্সিন আগে পাইতো, সেটা সে ডিসকন্টিনিউ করছে। স্টুপর, কমা, হাইপোথার্মিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোনেট্রেমিয়া, সিজার, শক, ব্র্যাডিকার্ডিয়া পাবেন, খুব হাইপোথার্মিয়া থাকবে, হাইপোটেনশন, সাইন অফ সিভিয়ার মিক্সেডেমা। অনেক সময় ফিভারটা প্রমিনেন্ট থাকতে, অনেক সময় নাও থাকতে পারে যেহেতু পেশেন্টের হাইপোথার্মিয়া। ইনভেস্টিগেশন হচ্ছে অ্যাপটিফোর কম, টিএসএস অনেক বেশি পাবেন, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোনেট্রেমিয়া পাবেন, ইসিসতে ব্র্যাডিকার্ডিয়া পাবেন। আমরা ইনফেকশন স্ক্রিন করি, আমরা মূলত ইনফেকশনের জন্যই পেশেন্ট মিক্সেডেমা কমা ডেভেলপ করে। আমরা সাধারণত আইসিইউতে চিকিৎসা দিই, পেশেন্টকে অবশ্যই অ্যাপটিফোর, টিএসএস এবং কর্টিসল আমরা আগেই পাঠিয়ে দিই, কারণ এক গ্রুপ অফ পেশেন্ট মে হ্যাভ হাইপোপিটুইটারিজম অলসো। আমরা প্রিসিপিটেটিং ইলনেস খুঁজে বের করার চেষ্টা করি, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই, স্টেরয়েড দিই। লেভোথাইরক্সিন, থাইরক্স 50 যেটা পাওয়া যায়, এটা 6 থেকে 8টা ট্যাবলেট আমরা সাধারণত এনটিটিউবে লোডিং দিই, তারপর 1 থেকে 2টা ট্যাবলেট আমরা প্রতিদিন দিই। এবং অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি লাইক হাইপোনেট্রেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোটেনশন কারেকশন করি, মর্টালিটি অ্যারাউন্ড 20%। 4টা কেস আমি দেখাবো। 18 বছরে কলেজ পড়ছে একজন মেয়ে আপনার কাছে আসছে মেনোরেজিয়া নিয়ে, আপনি অ্যাপটিফোর দেখতেন স্বাভাবিকের চেয়ে অনেক কম, টিএসএস মোর দেন 100 এইরকম আপনার পাবেন। তো আমি ইতিমধ্যেই বললাম ডোজ হলো 1 থেকে 2 মাইক্রোগ্রাম। তো এই ক্ষেত্রে টিএসএস যেহেতু মোর দেন 100, আমরা 100 মাইক্রোগ্রাম করে শুরু করবো। তো এই ক্ষেত্রে এটা সাধারণত আমি সবসময় ফলো করি, 3 দিন 50 দিলাম, 3 দিন 75 দিলাম, তারপর থেকে 100 করে শুরু করলাম। একসাথে আপনি প্রথম দিন থেকে 100 করে শুরু করলে কারো কারো একটু পালপিটেশন, ইনসমনিয়া হয়। আমি জাস্ট একটু 1 সপ্তাহে একটু স্লোলি আগাইলাম আর কি। 6 সপ্তাহ পরে আমি অ্যাপটিফোর, টিএসএস এবং অ্যান্টিবডি করে দেখা করতে বললাম। অ্যান্টিবডি যদি পজিটিভ হয় তাহলে আমার ডায়াগনোসিস হবে অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, সম্ভবত হাশিমোটোস থাইরয়েডাইটিস। কেস নাম্বার 2, 28 বছর বয়সের লেডি আমার কাছে একজন গাইনোকোলজিস্ট পাঠাইছে, কেসেস অফ সাবফার্টিলিটি অর ইনফার্টিলিটি, অ্যাপটিফোর এট দ্য লো এন্ড অফ নরমাল, টিএসএস ইজ মাইল্ডলি এলিভেটেড। তো এটা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, যেহেতু ইনফার্টিলিটি আমি অবশ্যই চিকিৎসা দেব। আমি ওনাকে বললাম যে আপনি লেভোথাইরক্সিন শুরু করেন, 6 সপ্তাহ পরে অ্যাপটিফোর, টিএসএস করে আমার সাথে দেখা করবেন। আপনার ক্ষেত্রে টিএসএস আমি লেস দেন 2.5 রাখার চেষ্টা করব। কেস নাম্বার 3, 32 বছর বয়সে একজন সার্ভিস হোল্ডার, থাইরক্স 50 খাচ্ছে একটা করে। ইনভেস্টিগেশনে দেখা গেল অ্যাপটিফোর আপার লিমিট একটু ক্রস করে গেছে এবং টিএসএস একটু সাপ্রেস, তার মানে ডোজটা একটু ওভার ডোজ হচ্ছে। তো আমি 50 থেকে ওনাকে 25 মাইক্রোগ্রামে চলে আসবো। আমি ওনাকে বললাম 50 মাইক্রোগ্রাম পার ডে একটু ওভারডোজ হচ্ছে, আপনি 25 মাইক্রোগ্রাম করে খেয়ে 6 সপ্তাহ পরে অ্যাপটিফোর, টিএসএস করে আমার সাথে দেখা করবেন। লাস্ট কেস, 28 বছর বয়সে একজন হাউস ওয়াইফ, ওনার হাজবেন্ড সৌদি আরব থাকে, হাজবেন্ড সৌদি আরব থেকে দেশে এসে ওয়াইফকে নিয়ে আমার কাছে দেখা করতে এসেছে। তো উনি থাইরক্স 2টা করে খায়। তো ইনভেস্টিগেশনে দেখা গেল যে অ্যাপটিফোর একদম আপার মোটামুটি ভালোই আছে, আপার এন্ড অফ নরমাল, কিন্তু টিএসএস বেশি। তো সাধারণত আমি একটু বলি তাই আপনারা বুঝতে পারবেন, কিছু পেশেন্ট আছে একটু নন কমপ্লায়েন্ট টাইপের, হয়তো অনেকদিন পর্যন্ত ওষুধ খাচ্ছে না, যখন ডাক্তার দেখাবে তার 1-2 সপ্তাহ আগ থেকে হয়তো একটু ওভারডোজ খাচ্ছে বা একটু ঠিক মতো খাচ্ছে, যার ফলে অ্যাপটিফোরটা কারেক্টেড হয়ে গেছে কিন্তু টিএসএসটা এখনো ডাউন হয় নাই। তো আমি যে কথাটা বললাম আপনাদের, ইন সাম পুরলি কমপ্লায়েন্ট পেশেন্ট, T4 taken in excess for a few days prior to clinic visit resulting high FT4 and high TSS.
তার মানে FT4 একটু আপার এন্ড অফ নরমাল অথবা এলিভেটেড পাবেন, কিন্তু TSS বেশি পাবেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি গত এক মাসে কতদিন খান নাই, বললো স্যার 20 থেকে 22 দিন খাই নাই। আমি বললাম ঠিক আছে, আপনি নিয়মিত খান, দুইটা করে খান, ডোজটা আমার মনে হচ্ছে বাড়ানোর দরকার নাই, 6 সপ্তাহ পরে FT4 TSS করে আমি ডোজটা আবার অ্যাডজাস্ট করে দেবো। সুতরাং টেক হোম মেসেজ ফ্রম মাই টুডেস প্রেজেন্টেশন: due to non-specific symptom, thyroid disease are often not diagnosed. Irrespective of your specialist, hypothyroidism patient may come to you. Please keep your eyes sharp whether you miss a diagnosis of hypothyroidism. এবং আপনারা যেসব পেশেন্টই এসে রুটিন হেলথ চেক আপ, এক্সিকিউটিভ চেক আপ এসে বলবে স্যার আমার ফুল বডি চেক আপ করে দেন, প্রি প্রেগনেন্সি অথবা প্রেগনেন্সি চেক আপ করবেন, অবশ্যই FT4 TSS, নট অনলি TSS, শুধু TSS অ্যাডভাইস করলে আপনি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম গুলো মিস করে ফেলবেন। আমরা চাই আপনার যখনই কোনো পেশেন্টে একদম যদি খুব পুয়ার না হয়, আপনারা চেষ্টা করবেন অবশ্যই অন্তত FT4 TSS করে একটা স্ক্রিনিং করার জন্য। Bangladesh Endocrine Society and we endocrinologists are always with you for better service of patient. আমরা অবশ্যই থাইরয়েড ডিসঅর্ডার পেশেন্টদের হোপ দেব, ডোন্ট মাইন্ড দ্য স্ক্যাটার্ড থট, ব্ল্যাঙ্ক স্টেয়ার্স অর দ্য ফার্মেসি ইন মাই পার্স, আই এম এ থাইরয়েড ডিজিজ ওয়ারিয়র। পেশেন্ট যাতে খুব কনফিডেন্ট ফিল করে, আমরা অবশ্যই পেশেন্টদের সাহস দেওয়ার চেষ্টা করব। এন্ডোক্রাইন সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যার, সেক্রেটারি জেনারেল সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান স্যার, প্রফেসর SM আশরাফুজ্জামান স্যার আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিল, এছাড়া অন্যান্য অনেকেই উপস্থিত আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। ডক্টর ফারিয়া আফসানা ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা, প্ল্যাটফর্ম এবং ফয়সালকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। উই হ্যাভ কন্ডাক্টেড লটস অফ প্রোগ্রামস উইথ প্ল্যাটফর্ম, এবং জান্নাতি নূরের প্রতিও শুভকামনা। And thank you everyone for your patient hearing. Thank you. ধন্যবাদ প্রফেসর এম সাইফুদ্দিন স্যারকে স্যারের তথ্যবহুল এবং মূল্যবান প্রেজেন্টেশনের জন্য। এখন আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত স্পিকার প্রফেসর এম সাইফুদ্দিন স্যার এবং ডক্টর ফারিয়া আফসানা ম্যামকে অনুরোধ করব আমাদের আজকের কোশ্চেন অ্যান্সার সেশন পরিচালনা করার জন্য। Thank you, Dr. Jannat. There are lots of questions. We also have some respected faculties. Okay, first question to Dr. Faria Afsana Madam. What is the difference between thyroid stimulating immunoglobulin and TSS receptor antibody? Thank you for a very beautiful question. Actually, thyroid receptor antibody that is very much specific for thyrotoxicosis. We have several other antibodies also, thyroid peroxidase antibody, microsomal antibodies that are very much specific for diagnosis of hypothyroidism or presence of autoimmunity leading to hypothyroidism. For specific diagnostic test of hyperthyroidism or thyrotoxicosis, or to differentiate the cause, thyroid receptor antibody is the definitive antibody. So there is a, according to the presentation and the condition, the antibody testing will be different. থ্যাংক ইউ। একটা প্রশ্ন অনেকেই করছে, রেডিওআইডিন আপটেক এবং থাইরয়েড স্ক্যান এই দুটার মধ্যে পার্থক্য কি? এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে হাইপারথাইরয়েডিজম পেশেন্ট পেলে আমাকে দুইটাই করার দরকার আছে না, যে কোনো একটা করলেই পারবো? থ্যাংক ইউ। আমিও প্রশ্নটা দেখছিলাম, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একটা হচ্ছে একই টেস্ট কিন্তু দুইটা পার্ট, যদি আমি এভাবে বলি। একটা হচ্ছে আমরা রেডিও আয়োডিন দিয়ে গ্ল্যান্ডটার আপটেক দেখি, ফাংশনাল স্ট্যাটাস দেখি, সেখানে 2 আওয়ার্সে একটা আপটেক দেখা হয় এবং 24 আওয়ার্স পরে আরেকটা। রেডিও আয়োডিন একটা সাবস্টেন্স পেশেন্ট ড্রিঙ্ক করে, তারপরে হচ্ছে বা খেয়ে ফেলে, তারপরে 2 ঘন্টা পরে একটা আপটেক স্ক্যান করা হয়, আরেকটা হচ্ছে 24 আওয়ার্স পরে দেখা হয়, এবং সেখানে এই আপটেকটা দেখে গ্ল্যান্ডের ফাংশনাল স্ট্যাটাসটা ডিটারমাইন করা হয়। 2 ঘন্টা পরে কেমন আপটেক হলো এবং 24 ঘন্টা পরে কেমন আপটেক হলো। নর্মালি একটা নর্মাল রেঞ্জ গ্ল্যান্ডে 2 আওয়ার্সে 2 to 10% আপটেক হয় এবং 24 আওয়ার্সে এটা আবার রিটার্ন টু নর্মাল একই লেভেলেই চলে আসে। কিন্তু যেখানে হাইপারথাইরয়েড বা হাইপার অ্যাক্টিভ গ্ল্যান্ড থাকে, সেখানে 2 আওয়ার্স গ্ল্যান্ডের আপটেক অনেক বেশি হয়, মোর দ্যান 10%, এবং 24 আওয়ার্স পরে যে আপটেকটা সেটাও কিন্তু অনেক বেশি থাকে। অন্যদিকে যদি এটা থাইরয়েডাইটিস বা হাইপোথাইরয়েডিজম কোনো কারণে হয়ে থাকে, সেখানে কিন্তু যেহেতু গ্ল্যান্ডের ফাংশনাল অ্যাক্টিভিটি কম, সেই জন্য আপটেকই হবে না। আর স্ক্যান যেটা করা হয়, এটা আসলে একটা ভিজুয়াল স্ক্যান, একটা প্রোব দিয়ে দেখা হয় গ্ল্যান্ডটা। যে ছবিটা আমরা যেটা পাই সেটা হচ্ছে স্ক্যানের রিপোর্ট, যে এক্স্যাক্টলি গ্ল্যান্ডটাকে ডেলিনিয়েট করতে পারে যে নডিউলার, কোনো পার্টিকুলার নডিউলে আপটেক হলো, প্যাচি আপটেক হলো, রেস্ট অফ দ্য গ্ল্যান্ডে আপটেক হলো না, শুধু একটা নডিউলে আপটেক হলো যেটাকে টক্সিক অ্যাডেনোমা বলি, নাকি এটা মাল্টি নডিউলার গয়টার প্যাচি আপটেক, নাকি ডিফিউজলি 2টা গ্ল্যান্ডেই সমান আপটেক হয়েছে। এটা দেখার জন্য যে
সেটা হচ্ছে থাইরয়েড স্ক্যান। সুতরাং ওই রেডিও আয়োডিন সাবস্টেন্স দিয়ে আমরা দুইটা টেস্ট করছি, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ আপটেক দেখছি, একটা হচ্ছে গ্ল্যান্ডটার অ্যানাটমিটা ডেলিনিয়েট করছি কোন জায়গায় আপটেকটা বেশি হলো, ডিফিউজলি নাকি শুধু একটা নডিউলে। এটাই হচ্ছে ডিফারেন্স। আরেকটা কোয়েশ্চেনের সাথে সাথেই আমি একটু বলে দিতে চাই, এখানে আরেকটা প্রশ্ন ছিল এই আপটেক এবং অ্যাবলেশন এবং রেডিও আয়োডিন থেরাপি, এই তিনটার মধ্যে কি ডিফারেন্স? আপটেকে একটা স্মল ডোজ অফ রেডিও আয়োডিন দিয়ে দেওয়া হয়, সেটা দিয়ে টেস্ট করা হয়। আর রেডিও আয়োডিন থেরাপি যেটা থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েডিজমের ট্রিটমেন্টের হিসাবে, সেখানে কিন্তু খুব লো ডোজ একটা মাইক্রোকুরি লেভেলের একটা আয়োডিন রেডিও লেভেল আয়োডিন দিয়ে দেওয়া হয় টু অ্যাবলেট দ্য গ্ল্যান্ড, যাতে তার যে হাইপার সিক্রেশন হচ্ছিল সেই সিক্রেশনটা বন্ধ করে দেওয়া যেতে পারে। আর যেটা রেডিও অ্যাবলেশন, যেটা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় থাইরয়েড কার্সিনোমার জন্য, সেখানে কিন্তু অনেক মিলিকুরি অনেক হাই ডোজের রেডিও আয়োডিন দেওয়া হয়, যেটা দিয়ে যে ক্যান্সারের সেলগুলি আছে সেগুলিকে টোটাল ডিস্ট্রাকশন করার জন্য। সুতরাং এখানে আয়োডিনের কনসেন্ট্রেশন, রেডিও অ্যাক্টিভ আয়োডিনের কনসেন্ট্রেশনটা একদম ডিফারেন্ট। টেস্ট এবং ট্রিটমেন্টের জন্য সেটা হচ্ছে লো ডোজ, আর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য যেটা ইউজ করা হচ্ছে সেটা অনেক হাই ডোজ রেডিও আয়োডিন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যারের কাছে আসবো। স্যার, অনেক সময় রেডিও আয়োডিন আপটেক টেস্ট করার জন্য মেডিসিন থাকে না, রোগীরা এসে বলে যে স্যার শুধু স্ক্যান করে নিয়ে আসে হবে কিনা, না আপনি দুইটাই চান? আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স একটু আমরা শুনতে চাই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপটেকটা হলো ফাংশনাল পার্ট দেখার জন্য মেইনলি, আর স্ক্যানিং পার্টটা মিলে দেখা হয় স্ট্রাকচারাল পার্ট দেখার জন্য। ফাংশনাল পার্ট যেটা আমরা যে থাইরোটক্সিকোসিস চিন্তা করি, চিন্তা করি, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্টলি নিয়মগুলোকে যেটা টিএসআই অথবা টিআর অ্যান্টিবডি রিসেপ্টর অ্যান্টিবডি টেস্ট করা, এটা কিন্তু আমরা যখন আমরা আমাদের খাতে ছিল না, এগুলো এখনো নাই, আজ কিছু কিছু জায়গাতে আমরা চালু করতে পেরেছি টিআর রিসেপ্টর অ্যান্টিবডি, সেজন্য আমরা এখন আপটেকের উপরটা গুরুত্ব দিই না। তা যখন ছিল না তখন আপটেকের গুরুত্ব ফাংশনাল স্টার্ট দেখার জন্য, যেটা ইনডাইরেক্টলি আমরা টিএসআই অথবা থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডিকে রিপ্রেজেন্ট করে। আর যখন স্ট্রাকচার প্রবলেমটা চিন্তা করি, সলিড নডিউল আছে বা কোল নডিউল আছে, হট কিনা, সলিড কিনা, সিস্টিক কিনা, হ্যাঁ, এগুলো দেখার জন্য তখন আমরা চিন্তা করি ডিফিউজ গয়টার আছে কিনা, সাইজটা কি আছে, স্ক্যানিংটা তখন খুবই তো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা সেটাই মিলিয়ে আমাদের উদ্দেশ্য থাকে স্ক্যানিং এ ফেলা একটা। আর এখানে কোশ্চেন ছিল একটা ফারিয়া তারা করেছে টিএসআই আর টিআরএবি এক নয়। টিএসআই হলো থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, এটা রিসেপ্টর উপর কাজ করবে, থাইরয়েড অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করে। আর অ্যান্টিবডিটা এটা ইনডাইরেক্টলি টিএসআই এবং ব্লকিং অ্যান্টিবডি দুটো মিলেই কিন্তু আমার টিআর অ্যান্টিবডি রিসেপ্টর অ্যান্টিবডিকে বোঝায়। দুই নম্বর হলো টিএসআই করতে গেলে অনেক লম্বা এসে টাইম, হ্যাঁ, একদম এক্সপেন্সিভ করতে হয়, এক্সপেন্সিভ অনেক। সেজন্য লো কস্টের সেকেন্ড জেনারেশন হিসাবে টিআরএবিটা লেস এক্সপেন্সিভ, শর্টার টাইমে আমরা করতে পারি। এট মোরলেস ইট রিপ্রেজেন্ট দ্য টিএসআই, দ্যাটস ওয়াই এখন টিআরএবিটাই আমাদের সবচেয়ে বেশি আমরা করে থাকি। টিএসআই এখন এক্সপেন্সিভ এবং লং লাগে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় টিএসআইটা একটা পার্ট অফ দ্য টিআরএবি হিসেবে আসতে পারে, ব্লকিং অ্যান্টিবডি কিন্তু এখানে আসতে পারে। সো দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট হিসেবে আসতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা একটু প্রফেসর ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান স্যারের কাছে আসবো। স্যার, অনেকেই মনে হয় একটু ক্লিয়ার না, সেটা হচ্ছে রেডিও আয়োডিন আপটেকে আমরা আয়োডিন ইউজ করছি, গ্রেপসে আয়োডিন ইউজ করছি, থাইরয়েড ক্যান্সারেও আয়োডিন ইউজ করছি। ডোজ মানে কোনটাতে কম কোনটাতে বেশি একটু ক্লিয়ার করে বললে হয়তো সবাই বুঝতে পারবে। থ্যাংক ইউ ডক্টর সাইফুদ্দিন। আসলে এই ব্যাপারটি নিয়ে ফারুক পাঠান স্যারও বলেছে, ফারিয়া আফসানও বলেছে। তো এখানে আসলে অ্যাকচুয়ালি আমরা যেটা এই রেডিও আয়োডিন যেটা থেরাপি দিই, সেখানে কিন্তু 131 আয়োডিন দিই। আর আমরা স্ক্যান করতে গেলে অ্যাকচুয়ালি 121 দিয়ে করতে পারি, অথবা ইউজুয়ালি আমরা টেকনিশিয়ান দিয়ে করি। এখন যেটা টেকনিশিয়ান দিয়ে করা, টেকনিশিয়ান দিয়ে উইদিন 20 মিনিটস আমরা ইনজেকশন দিয়ে 20 মিনিটস আমরা করে দেখতে পারি, অথবা 121 দিয়ে করতে পারি। কিন্তু থেরাপির জন্য আমাদের 131 আয়োডিন দিতে হয়। এখন আয়োডিনটা আমরা যে বলছি, বিশেষ করে গ্রেভস ডিজিজে আমরা 5 to 10 মিলি করে দিই, কিন্তু যদি ম্যালিগনেন্সি হয় সেখানে কিন্তু 75 to 100 মিলি করি, এমনকি রেজিস্ট্যান্ট ক্ষেত্রে 150 মিলি করে দিতে হয়। ভেরি হাই ডোজ লাগে।
কারণ ওইখানে ওটাকে বলা হয় রেমনেন্ট অ্যাবলেশন। আমরা একটা থাইরয়েড সার্জারি করে ফেলেছি, টোটাল থাইরয়েডেক্টমি করে ফেলেছি, কিন্তু আমরা মিনিমাল অ্যামাউন্ট অফ থাইরয়েড টিস্যু রেখে দিই অ্যারাউন্ড দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, অ্যারাউন্ড দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এবং ওইটা কিন্তু আমরা সার্জারি করে ফেলতে পারি না। তখন ওই টিস্যুটাকে ডিস্ট্রাকশন করার জন্য হাই ডোজে রেডিও আয়োডিন দেওয়া হয়। কিন্তু যে আমরা গ্রেভস ডিজিজে কিন্তু এত হাই ডোজ দিই না, 5 to 10 মিলি করে দিই। তবে হ্যাঁ, 121 যদি আয়োডিন না পাওয়া যায়, অনেক ক্ষেত্রে কিন্তু আগে করা হতো 131 দিয়ে, সেটা খুব লো ডোজে। কিন্তু মনে রাখতে হবে 131 আয়োডিন ইজ মোর ড্যামেজিং, এটা বেটা রেডিয়েশন মোর বেশি তৈরি হয়, মোর ড্যামেজিং, এবং লং অ্যাক্টিং। আর 120 শর্ট অ্যাক্টিং, এখানে যে বিটা রেডিয়েশনটা কম হয় এবং এখানে ইমেজ কোয়ালিটিটা কিন্তু 121 ভালো হয় কম্পেয়ার উইথ 131। সেই জন্য মনে রাখতে হবে থেরাপির ক্ষেত্রে আমাদের 131 ব্যবহার করতে হবে। আর যদি আমরা ইয়ার জন্য স্ট্রাকচার দেখতে চাই তো ব্যবহার করলে 121 আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সাধারণত আমরা ইয়ে দিয়ে টেকনিশিয়ান দিয়েও করি, আগে স্ক্যান টেকনিশিয়ান দিয়ে করে দেখি, তারপর 131 আমাদের ওই যে প্রশ্নটা সাইফুদ্দিন করেছিলেন যে পাওয়া যায় না, আয়োডিন নাই, এটা কিন্তু খুব প্রবলেম। তারপরে একটা দেখা যাচ্ছে যে এটা আসলে আমাদের বলতে বাধা নাই, এটা যে আমরা দেখি যে আসলে অনেক সময় পাওয়া যাচ্ছে রোগী 1 মাস 2 মাস সিরিয়াল দিয়ে বসে থাকে, তাহলে একটা থাইরোটক্সিক পেশেন্ট একটা কি 1 মাস ওয়েট করবে উইদাউট ট্রিটমেন্ট? তখন কিন্তু আমরা তাদেরকে স্ক্যান করে চিকিৎসা দিই। এটা কারণ এটা স্ক্যানেও কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যার আপটেকটা কেমন হচ্ছে। থ্যাংক ইউ ডক্টর সাইফুদ্দিন। থ্যাংক ইউ। আমরা একটু পরিশ্রম ফারুক পাঠান স্যারের কাছে আসবো। স্যার, একজন স্পেসিফিক্যালি আপনার কাছে কোশ্চেন করছে। শি ইজ এ ডক্টর অফ 30 ইয়ার্স, শি ইজ মেরিড, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের জন্য TSS was 6, ওনাকে লিভোথাইরক্সিন উনি শুরু করেছে। আফটার দ্যাট শি কমপ্লেন্ট অফ গ্যালাক্টোরিয়া, 1 থেকে 2 মাস উনি ক্যাবাগোলিন পেয়েছে। ওনার আল্ট্রাসাউন্ডে PCOS, thyroid is under control, now again galacturia. How to approach? ইউজুয়ালি সাধারণত হাইপোথাইরয়েডিজমে প্রোল্যাক্টিন লেভেল হাই আসতে পারে, সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম প্রোল্যাক্টিন লেভেল কিন্তু কমে যেতে পারে, এটাই মেন কথা। আর যদি প্রোল্যাক্টিন লেভেল যদি কম না হয় ডিউ টু TSS ইনডিউসড হাইপোপ্রোল্যাক্টিনেমিয়া, সেখানে চিন্তা করে এটা আইসোলেটেড হাইপোপ্রোল্যাক্টিনেমিয়া আসতে পারে এখানে আলাদাভাবে, অথবা তার আইসোলেটেড হাইপোপ্রোল্যাক্টিনেমিয়া ছিল, TSS বাড়ার কারণে আর কত বেশি হয়েছে, তার স্টিমুলেটর আপনি যখন রিপ্লেসমেন্ট করেছেন তখন হয়তো প্রোল্যাক্টিন লেভেল কমেছে, কিন্তু প্রবাবলি আবার গ্যালাক্টোরিয়া থাকা মানে হলো প্রবাবলি আইসোলেটেড প্রোল্যাক্টিন লেভেল হাই আসতে পারে। সেটা আপনাকে রিপিট করে আবার দেখতে হচ্ছে। বিশেষ করে প্রেগনেন্সি ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ ইনফার্টিলিটি আসতে পারে এখানে। TSS লেভেল নর্মাল থাকা সত্ত্বেও গ্যালাক্টোরিয়া থাকা মানে হলো আই হ্যাভ টু থিঙ্ক দ্যাট এখানে হয়তো প্রোল্যাক্টিন লেভেল অথবা প্রোটিন লাইক সাবস্টেন্স কিছু থাকতে পারে, যার কারণে আমার গ্যালাক্টোরিয়া আসতে পারে। Thank you, sir. We will come to Dr. Faria Afsana, madam. From Dr. Kamal Parvez, what are the indication of TRAP in case of hyperthyroidism? আমরা কাকে কাকে TRAP করব? TSH receptor antibody করব। TSH রিসেপ্টর অ্যান্টিবডি আমি আগেই বলেছি, আমরা আসলে ডিফারেন্সিয়েট যদি করতে চাই থাইরয়েডাইটিসের সাথে, এটা একটা মেইন কারণ যে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি কিন্তু থাইরয়েডাইটিসে কখনোই পজিটিভ আসবে না। আরেকটা আমি দেখিয়েছিলাম প্রেগনেন্সিতে আমরা অনেক সময় ডায়লেমায় পড়ে যাই, যেখানে আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক করতে পারি না, সেখানে আপটেক বা স্ক্যান করা যেতে পারে কিন্তু আপটেকটা করা যায় না আর কি, রেডিও আয়োডিন দিয়ে করা যায় না। সেখানে যদি থাইরয়েড টক্সিকোসিস হয় বা হাইপার থাইরয়েডিজম হয়, সেখানে কিন্তু থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডিটা অবশ্যই পজিটিভ আসবে। এটা কিন্তু আমরা যে জেস্টেশনাল থাইরয়েড টক্সিকোসিস এটার সাথে ডিফারেন্সিয়েট করার জন্য এই টেস্টটা ইউজ করে থাকতে পারি। সুতরাং এই সব ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমাদের যেমন এরকম সিচুয়েশন একটু আগে আমরা শুনছিলাম যে আমাদের এখন এটা নাই, আমরা আপটেক স্ক্যান করতে পারছি না বা স্ক্যান করতে পারছি আপটেক করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু TSH রিসেপ্টর অ্যান্টিবডি থাইরয়েড টক্সিকোসিসের কজ ডায়াগনোসিসের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আর ডিফারেন্সিয়েট ফ্রম সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস, এটাও একটা ভালো টেস্ট হবে। Thank you. There was another question, TRAP কোথায় কোথায় হয়? নিউক্লিয়ার মেডিসিনে হয়, কিছু প্রাইভেট ল্যাবেও কিন্তু এখন হচ্ছে, যেমন ল্যাবেটিভ হয়, বার্ডেনে হচ্ছে, ল্যাবেটিভ হচ্ছে। আচ্ছা, প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান স্যারের কাছে আমি আসবো। হাউ টু ফলো আপ এ পেশেন্ট অন অ্যান্টিথাইরয়েড ড্রাগস? আমরা পেশেন্টকে কিভাবে ফলো আপ করব স্যার? থ্যাংক ইউ ডক্টর সাইফুদ্দিন। আসলে এই প্রশ্নটা আমরা যখন আসলে আন্ডার গ্রাজুয়েট তখনও কিন্তু আমাদের এই জিনিসটা শেখানো হয়েছে যে একটা অবশ্যই যখন আমরা একটা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে দিব তখনই কিন্তু তাকে আমরা কয়েকটা বলে দিই যে আপনার যদি দেখা যাচ্ছে গলায় ব্যথা হচ্ছে, আপনার যদি জ্বর হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনি একজন আপনার ডাক্তারের সাথে দেখা করবেন। অর্থাৎ একটা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিলে কি কি সাইড এফেক্ট হতে পারে ডক্টর ফারিয়া আফসানা আমাদের দেখিয়েছে
কিছু মাইনর রিয়াকশন হয়, কিছু অ্যালার্জিক রিয়াকশন, প্রুরাইটিস এগুলো হতে পারে। কিন্তু কিছু মেজর রিয়াকশন যখন এই ড্রাগটা স্টপ করে দিতে হয়, তার ভিতরে একটা বলছে অ্যাগ্রানোসাইটোসিস, নাম্বার 2 ভাস্কুলাইটিস, নাম্বার 3 হেপাটাইটিস। তো এই ধরনের যদি কোনো সন্দেহ হয়, তার জ্বর হচ্ছে, তার আর্থালজিয়া হচ্ছে, তার জন্ডিস হচ্ছে, তার গলা ব্যথা, জ্বর, এইগুলা হলে কিন্তু অবশ্যই সে ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবে। এছাড়া আমরা একটা করে ফলো আপ, আমরা যে এই অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিচ্ছে, এই ড্রাগটা কাজ করছে কিনা, তাহলে আমরা কি করি, 4 to 6 weeks পরে তাকে ফলো আপ করে দেখি। আমরা এটা সাইকোদিন দেখিয়েছে যে আমরা যদি এটা যদি এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, এটা অ্যান্টিথাইরয়েড ড্রাগের ক্ষেত্রে আমরা সাধারণত FT4টা এবং অনেক ক্ষেত্রে টোটাল T3 দুইটাই আমরা করি। এইখানে মনে রাখতে হবে হাইপারথাইরয়েডিজমে ইউজুয়ালি আমরা ফলো আপে TSH-টা করি না, আমরা FT4টা করব এবং প্রয়োজনে টোটাল T3 করব। তবে একটা জিনিস, আগে একটা প্রশ্ন ছিল যে TSH রিসেপ্টর অ্যান্টিবডি আর কোথায় করতে পারি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রেভস ডিজিজ আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, আমরা প্রায় 1-1.5 বছর 2 বছর আমরা দিয়ে ফেললাম, তখন আমরা চেষ্টা করছি এটা উইথড্র করব, তখন কিন্তু আমার ওই যে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডিটা আমাদের করা উচিত, করে দেখা উচিত। ওটি যদি নর্মাল থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে পেশেন্ট তার কিন্তু রিমিশনের তার চান্স আছে। যদি তখন হাই থাকে তাহলে যদি আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু একটা রিল্যাপসেরও চান্স আছে। তা এইভাবে আসলে পেশেন্টের আমাদের খেয়াল করতে হবে পেশেন্টের কোনো সিমটম হয় কিনা এই কমপ্লিকেশনের, এবং 2 নম্বর হলো পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এবং পেশেন্টের এই টেস্টগুলো করে আমাদের ফলো আপটা করতে হবে। থ্যাংক ইউ ডক্টর সাইফুদ্দিন। Thank you. And Dr. Faria Afsana Madam, what is the role of phenobarbital in treatment of thyrotoxicosis? থ্যাংক ইউ। এটা আসলে একটা সাপোর্টিভ ট্রিটমেন্টই বলবো আমি। ফেনোবারবিটন হচ্ছে পেরিফেরাল কনভার্সন অফ T4 থেকে T3, এটাকে প্রিভেন্ট করে। যেহেতু আমরা জানি T3 লেভেলটা বেশি থাকার জন্য টক্সিক ফিচারগুলি হচ্ছে, তো যেটা অ্যান্টিথাইরয়েড ট্রিটমেন্ট চলছে সেটা দিয়ে তো থাইরয়েড হরমোন প্রোডাকশনটা বন্ধ হবে, কিন্তু পেরিফেরাল যে টিস্যুতে যে থাইরয়েড হরমোনগুলি এক্সেস কাজ করছে, সেই পেরিফেরাল টিস্যুতে T4 থেকে T3 এর কনভার্সনটা প্রিভেন্ট করার জন্য ফেনোবারবিটন কাজ করে। ধন্যবাদ। প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যার, হাইপারথাইরয়েড পেশেন্ট স্টার্ট কার্বিমাজল 45 মিলিগ্রাম ডেইলি, কিন্তু 6 সপ্তাহ পর দেখা গেল যে তার বায়োকেমিক্যাল কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ডোজ বাড়ানো যেতে পারে, এমন কথা যে আমরা 45 মিলিগ্রামই যথেষ্ট, 60 মিলিগ্রাম রাখতে পারি, 80 মিলিগ্রাম রাখতে পারে, হাই ডোজ লোডিং ডোজ দিয়ে পারে আস্তে আস্তে। আমার একটা সময় লাগে অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওরি যে 45 মিলিগ্রাম কাজ করছে না কোনো কথা নাই, বাড়ানোর স্কোপ আছে। Thank you, sir. Dr. Faria Afsana Madam, what is the dose of propylthiouracil in pregnant patient? Is it available in Bangladesh? থ্যাংক ইউ। প্রোপাইল থাইরয়েসিল আসলে সিভিয়ারিটি অফ থাইরয়েড ডিজিজ এটার উপরে অনেক সময় নির্ভর করে। আর হচ্ছে এখন প্রোপাইল থাইরয়েসিল কিন্তু বাংলাদেশে রিসেন্টলি অ্যাভেলেবল, আগে হচ্ছে অ্যাভেলেবল ছিল না, বাইরের থেকে আসতো, কিছু কিছু পেশেন্ট বাইরে থেকে নিজেরা নিয়ে আসতো, কিন্তু এই মাস থেকে আমাদের প্রোপাইল থাইরয়েসিলটা PTU নামে বাংলাদেশে অ্যাভেলেবল। Thank you. Professor Hafiz Rahman sir, can amiodarone cause any kind of thyroid dysfunction? Amiodarone. থ্যাংক ইউ ডক্টর সাইফুদ্দিন। তো আমাদের মনে রাখতে হবে অ্যামিওডারনে কিন্তু আয়োডিন আছে, অ্যারাউন্ড বোধহয় 37 to 38% আয়োডিন থাকে অ্যামিওডারনে। তো একটা আয়োডিন দিলে কি হয়, থাইরয়েড ডিসফাংশন, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে। তো আমরা যে কোনো আয়োডিন যদি একটা পেশেন্টকে দেই, তখন আমাদের বডির মেকানিজম কি করে, ফিজিওলজিক্যালি আয়োডিন কি করে, থাইরয়েড হরমোন তৈরি করে। তাহলে তার একটা টেন্ডেন্সি থাকবে থাইরয়েড হরমোন তৈরি করার, কিন্তু বডির একটা ডিফেন্স মেকানিজম আছে, এটাকে বলা হয় উল-চাইকভ ব্লক। সে করে কি, এটাকে ব্লক করে দেয়, জানি শরীর আয়োডিনটা না নেয়। কিন্তু একটা পর্যায়ে আছে বডি করে কি, এই যে উল-চাইকভ ব্লকটাকে ব্রেকডাউন করে সে তখন আবার আয়োডিন তৈরি করতে পারে। বিশেষ করে যাদের শরীরে কোনো এনজাইমিক ডিফেক্ট থাকে, টেন্ডেন্সি থাকে, তাদের এটা হতে পারে। এই জন্য তখন দেখা যাচ্ছে তাহলে সেই ওইটা থেকে বের হয়ে আসলো, কিন্তু অনেক ক্ষেত্রে বের হতে পারে না, তখন তার হাইপোথাইরয়েডিজম হতে পারে। তাহলে এটা অ্যামিওডারনেও তাই, অ্যামিওডারনে দেয়ার মে বি হাইপোথাইরয়েডিজম, এখানে হাইপারথাইরয়েডিজম 2 রকম হয়। একটা হলো ইনক্রিজ সিনথেসিসের জন্য হচ্ছে এটা থাইরোটক্সিকোসিস হতে পারে, অথবা ইট মে কজ ডিস্ট্রাকশন অফ থাইরয়েডাইটিস করেও সেখানে ইমিডিয়েটলি কিছু থাইরয়েড হরমোন তৈরি হয়, থাইরয়েডাইটিস করেও হাইপারথাইরয়েডিজম করে। এটাকে বলা টাইপ 2, অর্থাৎ টাইপ 1 টাইপ 2 দুইভাবে হাইপারথাইরয়েডিজম করতে পারে। ইট মে অলসো কজ হাইপোথাইরয়েডিজম লাইক আদার আইডিন। থ্যাংক ইউ। Thank you, sir. There is a yes, sir. ইমিউনিটি এন্ডু যেটা বললেন প্রফেসর হাফিজ, যেটা যেটা হয় কোন ক্ষেত্রে সাধারণত আমি পাবো হাইপারথাইরয়েডিজম, আর কোন ক্ষেত্রে ইমিউনিটি ইন্ডুস হাইপোথাইরয়েডিজম পাবো।
যেখানে হাই আপটেক অফ আয়োডিন আছে, যারা আয়োডিন কন্টেন্ট ডেলি বেশি খাচ্ছে বা যে এরিয়াতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হাইপোথাইরয়েডটা আসবে। যেখানে লো আমার আয়োডিন ইনটেক আসে, সেক্ষেত্রে আমার হলো ইন্ডোজ হাইপারথাইরয়েড। এটা মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। কোন ক্ষেত্রে আসবে, কাদের বেলা আসবে, কাদের বেলা। তো আয়োডিন ডেলি আয়োডিন ইনটেকের উপর নির্ভর করে কার বেলায় ইন্ডিউস হবে হাইপারথাইরয়েড হিসেবে, কার বেলায় ইন্ডিউস হবে হাইপোথাইরয়েড হিসেবে। থ্যাংক ইউ স্যার। দেয়ার ইজ এ কোশ্চেন, লেভোথাইরক্সিন কখন দেওয়া বেটার, রাতে দেওয়া যাবে কিনা? এটাও তো আমি এক হচ্ছে লেভোথাইরক্সিন আমরা সাধারণত এমটি স্টোমাকে অ্যাবজর্পশনটা সবচেয়ে বেটার হয়। আমরা সাধারণত সকালে নাস্তার 30 থেকে 60 মিনিট আগে দিই। নাম্বার 2, রাতে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেহেতু তারা ডিনার বিকাল 4টা 5টা 6টার দিকে করছে, তারপর 4 থেকে 5 ঘন্টা গ্যাপ রেখে আপনি কিন্তু রাতে খাওয়ার কিন্তু একটু সুযোগ আছে। কিন্তু আমাদের দেশে রোগীরা অনেক সময় যারা একটু গুগল করছে বা মেডিকেল স্টুডেন্টরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করে যে স্যার রাতে বেলা লেভোথাইরক্সিন মানে খাওয়ার সুযোগ আছে কিনা। আমি তাদেরকে জিজ্ঞেস করি বিকাল 5টার মধ্যে ডিনার শেষ করতে পারবেন কিনা, নাম্বার 1। বিকাল 5টার পর থেকে রাত 11টা পর্যন্ত ফুড এন্ড ড্রিঙ্ক অ্যাভয়েড করে থাকতে পারবেন কিনা। যদি থাকতে পারেন তাহলে রাতে দেওয়ার সুযোগ আছে। প্র্যাকটিক্যালি যেটা আমাদের দেশে একদম অসম্ভব। সুতরাং লেভোথাইরক্সিন সবসময় খালি পেটে এমটি স্টোমাকে দেওয়াটাই বেটার। There are lots of questions in fact. আচ্ছা, প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান স্যার, why hyponatremia occur in hypothyroidism? অ্যাকচুয়ালি আমরা বলি যে আমাদের শরীরে ওয়াটার হ্যান্ডলিং এ থাইরয়েড হরমোনের একটা রোল আছে। তো যেহেতু থাইরয়েড হরমোন ইজ ইম্পর্টেন্ট ফর ওয়াটার হ্যান্ডলিং, তো হাইপোথাইরয়েডিজম সেটা হ্যান্ডলিং করতে পারে না, এই জন্য কিছুটা আমাদের শরীরে ওয়াটার লগ, ওই জন্য হাইপোনেট্রিমিয়া হয়। থ্যাংক ইউ স্যার। প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান স্যার, একবার লেভোথাইরক্সিন শুরু করলে এটা জীবনে কতদিন চলবে? প্র্যাকটিক্যাল কোশ্চেন। যখন আমরা হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্ট করি, হয়তো রিপ্লেসমেন্ট দিচ্ছি, তাই না কথাটা? থাইরয়েড গ্ল্যান্ড কাজ করছে না, আমাকে হরমোন দিয়ে যেতে হবে, সারাটা জীবন রিপ্লেস করতে হবে। ইট ইজ লাইক ওয়াটার ফর ওয়াটার, অক্সিজেন ফর অক্সিজেন। তেমনি থাইরক্সিন ফর দ্য হোল লাইফ। ম্যাক্সিমাম ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে আছে আমার অল্প দিন দেওয়া লাগতে পারে এজ এ ব্লকিং হিসেবে অনেক সময় হয়, যে আমরা দিতে পারি অনেক সময়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা লাইফ লং। কারণ বেশিরভাগ অটোইমিউন প্রসেস যেগুলি হয় সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হোল ডিস্টেন্স মধ্যে গ্ল্যান্ড হয় বলে এখানে ফেরত আসার কোনো পথ থাকে না। নতুন করে গ্ল্যান্ড সেল তৈরি করার আর কোনো ক্ষমতা থাকে না, জীবনে রিপ্লেসমেন্ট করে দিতে হবে। Thank you, sir. Dr. Faria Afsana, hypothyroidism and hyperthyroidism both can cause hypertension and diabetes. আপনার অপিনিয়ন বা মতামত জানতে চাই। অবশ্যই আমি বলবো উত্তরটা ইয়েস, দুইটা ক্ষেত্রেই কিন্তু ডায়াবেটিস অ্যাসোসিয়েশন থাকতে পারে আর কি। কারণ হাইপারগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা এবং ডায়াবেটিসের আদার স্পেসিফিক টাইপ যদি আমরা মনে করে থাকি ক্লাসিফিকেশনের মধ্যে, সেকেন্ডারি আদার কজ, এন্ডোক্রাইনোপ্যাথি যেখানে কজ ছিল সেখানে হাইপোথাইরয়েডিজম, তো অবশ্যই হাইপারথাইরয়েডিজমে ডায়াবেটিস হতে পারে। থ্যাংক ইউ। প্রফেসর হাফিজুর রহমান স্যার, লেভোথাইরক্সিন কিছু স্পেশাল কেসে অল্টারনেট ডেতে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা বা আপনার দেন কিনা কখনো? থ্যাংক ইউ। আসলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তো একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশে এতদিন কিন্তু আমরা থাইরক্সিন 50 মাইক্রোগ্রামের টাই পেতাম, তারপরে 100-এও কিছু আছে, ইদানিং 25 আসছে। বাইরে কিন্তু আরো 12.5 এমনও আছে, 12.5 আরো কম পাওয়ারেরও পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না। তাহলে আমরা কি করতে পারি? আমরা পেশেন্ট একটা 25 মাইক্রোগ্রাম করে দিচ্ছি, তার কন্ট্রোল হচ্ছে না। কিন্তু অনেক ক্ষেত্রে তখন আমরা কি করি, অল্টারনেট ডেতে অথবা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি, অথবা আমরা উইকেন্ডে 2 দিন বাড়িয়ে দিলাম বা 2 দিন কমিয়ে দিলাম। কিন্তু এইটা কিন্তু আইডিয়াল না। কিন্তু আমাদের দেশে যেহেতু ওই যে বললাম যে আমরা ওই লো ডোজটা আমাদের দেশে পাওয়া যায় না, এই জন্য আমরা অনেক সময় তার অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। একজন চিকিৎসক কোশ্চেন করেছেন, উনি 28 উইকস প্রেগন্যান্সি, TSS 4.2। আমি ওনাকে বলবো আপনি অবশ্যই অটো অ্যান্টিবডি চেক করেন। অটো অ্যান্টিবডি পজিটিভ হলে তো চিকিৎসা দেবই আপনাকে। যদি অ্যান্টিবডি নেগেটিভ হয়, যদিও TSS মোর দেন 2.5, ডিপেন্ডিং আপন দা, আমি একটা আল্ট্রাসাউন্ড থাইরয়েড করতে চাই, ডিপেন্ডিং আপন দা স্ট্যাটাস ইউ মে কনসিডার টু বি treated with levothyroxine. There are lots of questions about thyroid nodule and malignancy. আমি ওগুলা নিচ্ছি না। ফারুক পাঠান স্যার, রোল অফ ব্লক এন্ড রিপ্লেসমেন্ট থেরাপি ইন হাইপারথাইরয়েডিজম। এটা একসময় খুব পপুলার ছিল যে একদিকে আমি ব্লক করবো অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিয়ে, আবার করবো। এটা একটা উদ্দেশ্য ছিল যে আমি 2 mg সিম্পল অল্প পরিমাণে থাইরক্সিন হরমোন আমি দিয়ে দিই।
আপনি অটো ইমিউনিটি হয়তো বা আমার রিগেন করতে পারি, এটা একটা মেথড বা একটা চিন্তা ভাবনা বহুত আগের থেকে ছিল, আসলে কিন্তু তা হয় না। আমার থাইরয়েড রিপ্লেসমেন্ট করে অটো ইমিউনিটি যে আমার রিগেন করবে, ডিস্ট্রাকশন আমার কমে যাবে, এমন কিন্তু আমার কিন্তু পরবর্তীতে আমি আসে নাই। সেজন্য এখন বর্তমানে একদিকে অ্যান্টি থাইরয়েড ড্রাগ, একদিকে আমি রিপ্লেসমেন্ট থেরাপি, দুটা কম্বিনেশন এখন আর এটা রেগুলার হচ্ছে না। এটাই মেন কথা। আমি একটা কোশ্চেন কি পেলাম এখানে, একটা জি স্যার। করেছে যেখানে হাইপারটেনশন ইন বোথ ইন হাইপারথাইরয়েডিজম হাইপারটেনশন হয়, আর আমার হাইপোথাইরয়েডিজম এটা মেকানিজমটা কি, আমার মনে হয় তার কোশ্চেনে আনসার সে যেতে চাচ্ছিল আর কি। হাইপারথাইরয়েডিজম এটা হলো ভলিউম ওভারলোডে হয়, এটা বলা হয় আপনার হলো ভলিউম ওভারলোড আমার যেটা কারণে হয়, এটা লোড হিসাবে আপনারা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমার হাইপারটেনশন হয়, আউটপুট অনেক বেশি হয়, কার্ডিয়াক আউটপুট বেশি হয়, কারণ এটা হয় সিস্টোলিকটা অনেক বেশি থাকে। আর হাইপোথাইরয়েডিজমে যখন আমার হাইপারটেনশন হয়, এটা হলো আর্টারোস্ক্লেরোসিস বা অ্যাথেরোস্ক্লেরোসিস প্রবলেমের জন্য হয়, পেরিফেরাল রেজিস্ট্যান্সের জন্য হয়, সেক্ষেত্রে ডায়াস্টোলিকটা বেশি হয়, সিস্টোলিকটা অতখানি হাই হয় না। দুই ক্ষেত্রে হাইপারটেনশন, দুইটা মেকানিজম দুই রকম। আমাকে আগে যে একটা প্রশ্ন করা ছিল আসলে ওই যে একটা অল্টারনেটিভ দেওয়াটা, এখানে একটা জিনিস আমি বলাটা আমার হয় নাই, সেটা হলো যে একটা মনে রাখতে হবে যে থাইরয়েড হরমোনের হাফ লাইফ কিন্তু 7 days। তো এই জন্য এখানে কিন্তু কিছু কিছু ট্রায়াল, অনেকে কিন্তু এইভাবে ট্রায়ালও দিয়েছে যে সপ্তাহে একবার করে দেওয়া যায় কিনা, কিন্তু তাতে দেখা গেছে যে না, ডেইলি দিলে যেমন পাওয়া যায়, উইকলি একদিন দিলে তেমন পাওয়া যায় না। এই জন্য অল্টারনেট ডে বা উইকলি দেওয়াটা, এটা দেওয়া যাবে না তা না, কিন্তু ইট ইজ নট এ গুড অপশন। আর আরেকটা আমি ফারুক পাঠান স্যারকে যে প্রশ্নটা করা হয়েছে ব্লক এন্ড রিপ্লেসমেন্ট রেজিম, এর সম্বন্ধে আমি একটু বলতে চাই যে এখন মনে রাখতে হবে কোভিড-19, এই কোভিড-19টা কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় কেউ এই ব্লক এন্ড রিপ্লেসমেন্ট রেজিমেন্টটা ইউজ করেছে। এই জন্য ইউজ করেছে যে এইখানে কিন্তু এই যে মনিটরিংটা একটু লেস মনিটরিং, ওই যে প্রতি 6 weeks পর করা লাগে না, হ্যাঁ, এই জন্য কেউ এটা করে, কিন্তু এটা কিন্তু এখন ওয়েল অপশন। কিন্তু বিশেষ করে এই কোভিড-19 এর জন্য এটা যেহেতু কেউ ইউজ করতে না, এই কোভিড এর পরে কিন্তু কেউ কোন অথর এটাকে পছন্দ করছে। থ্যাংক ইউ। আমি আর কেন বলতে চাচ্ছি যে যেটা অল্টারনেট ডে করা, যেটা 7 days করার কথা বলতেছেন, সেটা এটা কারণে দেওয়া হয় না যে 7 days ইন্টারভেল ডেট, এটা পিক এন্ড ট্রাফ হয় থাইরক্সিন লেভেল ব্লাডে। পিক এন্ড ট্রাফ হলে আমি এক্স্যাক্টলি যেটা আমার টিস্যু লেভেলে যে আমি যেটা আমি বেনিফিটটা পাবো, পিক এন্ড ট্রাফে সেটা পাবো না। যে আমি সাস্টেনেবল করতে পারি থাইরক্সিন লেভেলটাকে, সেখানে কিন্তু আমার পিক এন্ড ট্রাফ থাকে না। এই জন্য ডেলি দেওয়াটাই বেটার চয়েস অনেক সময়। থ্যাংক ইউ স্যার। ডক্টর ফারিয়াব সানা, F-T4 করবো না T4 করবো, টোটাল T4 করবো না F-T4 করবো, কোথায় বা টোটাল T4 কোথাও আমাদের কোনো সুযোগ বা দরকার আছে কিনা? আমি মানে এক কথায় যদি বলতে চাই FT4ই করব, সেটা হাইপোথাইরয়েডিজমই হোক বা হাইপারথাইরয়েডিজম ডায়াগনোসিসের জন্যই হোক, FT4ই করব। কারণ ফ্রি T4টা হচ্ছে অ্যাক্টিভ হরমোন, যেটা লেভেলটাই আসলে আমরা দেখতে যাচ্ছি। টোটালটা দেখে অনেক সময় ফ্রি T4 সম্বন্ধে আমাদের খুব একটা আইডিয়া হবে না, সেই জন্য এক কথায় সিম্পলি যদি বলতে চাই FT4ই করব। ধন্যবাদ। ডক্টর প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান, রোল অফ স্টেরয়েড ইন সাবএকিউট থাইরয়েডাইটিস। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা এই প্রশ্নটা আসলে খুব ইম্পর্টেন্ট। এটা দেখিয়েছে ফারিয়া, দেখেছে সাবএকিউট থাইরয়েডাইটিস আমরা কি করি, আমরা একটা অ্যানালিসিস NSAID একটা আমরা দেই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আসলে পেশেন্ট অনেক সময় খুব আসলে তার কিছু ফিভার, গলায় পেইন এটা খুব বেশি থাকে, এবং অনেক ক্ষেত্রে তখন কিন্তু আমরা একটু কনফার্ম করি। অনেক সময় আমরা দেখি যে গলায় একটু ব্যথা, তারপরে অনেক ফিজিশিয়ান বলছে যে সাবএকিউট থাইরয়েডাইটিস দিয়ে তাকে স্টেরয়েড দিয়ে দিল, কিন্তু এইভাবে না দিয়ে আমার মনে হয় যে তাকে আগে ডায়াগনোসিস করা দরকার যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সাবএকিউট থাইরয়েডাইটিস অর নট। থাইরয়েড ফাংশনটা করতে হবে এখানে, এবং সম্ভব হলে থাইরয়েড স্ক্যানটা করা উচিত। আমি আগে বলছি যে থাইরয়েড স্ক্যানটা ইজি, একদিনেই করা যায়। স্ক্যানটা করে যে আমরা যদি লো আপটেক, তখন কিন্তু আমরা দেখছি যে না পেশেন্টের ব্যথা, পেশেন্ট NSAID ইউজ করছে, কমছে না, তখন কিন্তু স্টেরয়েড দেওয়া যায়। এটা বিভিন্ন রকম প্রোটোকল আছে। কেউ যেমন 15 মিলিগ্রাম প্রেডনিসোলিন দিয়ে আমরা শুরু করি, 2 weeks 5 মিলিগ্রাম কমিয়ে আমরা 3 সপ্তাহ দিয়ে 6 weeks দিয়ে আমরা এটা শেষ করতে, বিভিন্ন রকম প্রোটোকল আছে। এখানে স্টেরয়েডের একটা রোল আছে, কিন্তু সব ক্ষেত্রে সাবএকিউট থাইরয়েডাইটিস হলেই স্টেরয়েড দিতে হবে তা না। মাইল্ড যদি পেইন থাকে সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই NSAID দিয়ে ইমপ্রুভ করে যায়। ঠিক আছে। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন টু ফারিয়াব সানা ম্যাডাম। হাউ এক্সেস আয়োডিন কজেস হাইপোথাইরয়েডিজম? How excess Iodine cause hypothyroidism, or any kind of thyroid disorder can cause by excess iodine.
এটা তো আলাপ হলোই। আলাপ হয়ে গেছে এটা নিয়ে, যে যাদের অটো ইমিউনিটি রয়ে গেছিল তাদেরকে এটার জন্য হচ্ছে ওভার সিক্রেশন অফ দ্য হাইপারথাইরয়েডিজম করতে পারে। সুতরাং হাইপোথাইরয়েডিজম আয়োডিন দিয়ে দুইটাই ক্ষেত্রেই কিন্তু হতে পারে। এখানে অটো ইমিউনিটি যাদের সাবক্লিনিক্যাল রয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনাটা থাকে। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট দেয়ার আর লটস অফ কোশ্চেন। আমরা আসলে আরেকটা দিন হয়তো একটা সেশন নিয়ে আমরা কন্টিনিউ করব। আমি ডাক্তার জান্নাতি নূর আকাকে রিকোয়েস্ট করব। হ্যাঁ প্লিজ প্লিজ। অ্যানজাইনাতে থাইরক্সিনের ডোজ কমিয়ে দেয়া হয়, তখন এটা হচ্ছে কিভাবে ডোজ রিডাকশনের জন্য এক্সপেক্টেড রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কতটা সময় লাগতে পারে, এটা অবশ্যই ইন্ডিভিজুয়ালাইজড, এবং এটা ঠিক যে অ্যাক্টিভ ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যানজাইনা প্রিসিপিটেট করতে পারে আমরা শুরু করার পরে, বা এই জন্য কার্ডিয়াক পেশেন্ট যারা তাদেরকে আমরা শুরু করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় খুব লো ডোজে শুরু করি এবং ইনক্রিমেন্টটাও খুব লো ডোজে। এখানে আমাদের রিস্ক বেনিফিটটা চিন্তা করতে হবে। হাইপোথাইরয়েডিজম কারেকশনটা র্যাপিডলি করা দরকার নাকি কার্ডিয়াক স্ট্যাটাসটাও স্টেবল থাকা দরকার। সুতরাং এটা কতদিন সময় লাগলো ইউথাইরয়েডিজম আসতে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না। আমরা পেশেন্টের কন্ডিশন, কার্ডিয়াক স্ট্যাটাস, স্টেবিলিটি মেইনটেইন করেই আমরা থাইরয়েড ডোজটা ইনক্রিমেন্ট করবো। এবং এই ক্ষেত্রে বলা আছে খুব লো ডোজে আমরা ইনক্রিমেন্ট করবো 12.5, বা সম্ভব হলে যদি আরো লো ডোজে ইনক্রিমেন্ট করি। এবং যে কোনো একটা ডোজ ইনক্রিমেন্টের সময় যদি তার যে কোনো ইসকেমিক হার্ট ডিজিজ বা কোনো কার্ডিয়াক ইভেন্ট প্রিসিপিটেট করে, তাহলে ব্যাক করে আবার আগের ডোজে চলে যাওয়ার রেকমেন্ডেশন আছে। থ্যাংক খুবই ইউ। ডাক্তার জান্নাতি নূর প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত স্যার এবং ম্যামকে এত সুন্দর চমৎকার একটি কোশ্চেন অ্যান্সার সেশন পরিচালনা করার জন্য। এবারে আমাদের আজকের অনুষ্ঠানে প্যানেল অফ এক্সপার্ট থেকে প্রফেসর এমডি হাফিজুর রহমান স্যার, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি অ্যান্ড এক্স প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বারডেম, স্যারকে অনুরোধ করব স্যারের মন্তব্য রাখার জন্য। বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে অনারেবল চেয়ারপারসন প্রফেসর ফারুক পাঠান স্যার, লার্নেড প্যানেল অফ এক্সপার্ট প্রফেসর এস এম আশরাফুজ্জামান, যিনি অলরেডি আমাদের প্রোগ্রাম লিড করেছেন, লার্নেড স্পিকার্স ডক্টর ফারিয়া আফসানা and Dr. Mohammad Saifuddin, and Honorable President of Platform, Dr. Faisal bin Salah, and moderator of this program, Dr. Jannati Noor, and respected physicians and members of Platform and Bangladesh Endocrine Society, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন এবং প্রফেসর মীর মোশাররফ হোসেন এবং অন্যান্য সকল সম্মানিত চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের যে টপিকসটা ছিল হলো যে হাউ টু ডিল উইথ হাইপোথাইরয়েডিজম। কিন্তু তার আগে আমাদের জানা দরকার, একটু আইডিয়া থাকা দরকার যে এই রোগের ভয়াবহতাটা কেমন। 2 নম্বর হলো কেন এই রোগের আমরা চিকিৎসা করব। 3 নম্বর হলো আমরা যে এই রোগের জন্য যে টেস্ট ডায়াগনোসিস করার জন্য পরীক্ষাগুলো করছি এটা জাস্টিফাইড হচ্ছে কিনা, এই সম্বন্ধে আমি 2-1 কথা বলবো। তো এই সম্বন্ধে আসলে আমাদের আলাপ হয়েছে যে এই রোগের ভয়াবহতাটা কেমন। এবং এখন আমরা বলি যে থাইরয়েড ডিজিজ ইজ দ্য মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার, ইভেন মোর কমন দেন ডায়াবেটিস মেলাইটাস, যেটা ফারুক পাঠান স্যার আগেই বলেছে। 25 to 30% পেশেন্ট সাফার্স ফ্রম থাইরয়েড ডিজিজ। এবং বলা হয় যে আমাদের দেশে কিছু কিছু স্টাডি, আমরা বাইরেটাও পেয়েছি, আমাদের দেশে কিছু কিছু স্টাডি হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 7% যে সিম্পল যে গয়টার 7% পেশেন্ট থাকে, 7 to 14% সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড, আর 4 to 5% ওভার হাইপোথাইরয়েড, এবং সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েড 0.5 to 2%, এবং সাবক্লিনিক্যাল ওভার হাইপারথাইরয়েডিজম 0.5 to 1%। অর্থাৎ আমরা দেখছি যে হাইপোথাইরয়েডিজম প্রিভ্যালেন্সটা ভেরি হাই, এবং এইটাতে কিন্তু একটা দেখা যাচ্ছে যে মেয়েদের বেশি, বিশেষ করে আমাদের দেশে স্টাডিগুলোতে দেখা গেছে 2.5% মোর দেন মেল, কিন্তু অনেক বিদেশ, অনেক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা গেছে ইভেন 5 to 8 times মোর কমন ইন ফিমেল। সেই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ডিজিজটা মোর কমন। দেন আমাদের জানার দরকার যে কেন আমরা চিকিৎসা করব। আমরা দেখেছি ডক্টর ফারিয়া আফসানা বলেছে যে হাইপোথাইরয়েডিজম হলে কিছু কিছু বদারসাম সিমটম হয়, সিমটমের ভিতর যে পালপিটেশন, তারপরে ডিসনিয়া, তারপর আরো যে সিমটম গুলো হয়, কার্পাল টানেল সিমটম হতে পারে। তো এই ধরনের তারপরে কিছু কনসিকুয়েন্স হয়, ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন, হার্ট ফেইলিওর, ইনক্রিজ অফ করোনারি আর্টারি ডিজিজ, এদের দেখা যাচ্ছে মিসক্যারেজ হচ্ছে, প্রিটার্ম লেবার, বাচ্চাদের নিউরোসাইকেল ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে। তারপরে আমরা দেখছি যে সিভিয়ার কেসে মিক্সিডিমা কমা। তাহলে এই জিনিসগুলোকে প্রিভেন্ট করতে গেলে আমাদের থাইরয়েড ডিজিজ
যে ট্রিটমেন্ট দিতে হবে, হাইপারথাইরয়েড ট্রিটমেন্ট দেবে। সেম হলো হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। হাইপোথাইরয়েডিজমের কিছু বদারসাম সিমটম থাকে, টায়ার্ডনেস থাকে, মেন্টাল ইম্পেয়ারমেন্ট থাকে, এদের দেখা যাচ্ছে যে এদেরও ডিসলিপিডিয়ামে হয়, এদের দেখা যাচ্ছে যে হাইপারটেনশন হয়, এদের হার্ট ফেলিওর হয়, অর্থাৎ কার্ডিয়াক প্রবলেমটা বেশি হচ্ছে, এদের অস্টিওপোরোসিস হয়, বোনি ফ্র্যাকচার হতে পারে, এবং বেশি হলে আমরা যে হাইপোথাইরয়েডিজম বেশি মিক্সিডিয়ামা কমা এবং হাইপারথাইরয়েডিজম যেটা থাইরোটক্সিক ক্রাইসিস হয়, তাহলে এই কমপ্লিকেশন হয়, সেই জন্য হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা আমাদের করা দরকার। কিন্তু আমরা টেস্ট যেটা করছি ডায়াগনোসিস জন্য, সেগুলো জাস্টিফাইড কিনা এটা কিন্তু আমাদের দুইজন যারা প্রেজেন্ট তারাই বলেছে। আমরা দেখি একটা পেশেন্ট আমার কাছে এরকম আসে, একটা পেশেন্টের তার দেখা যাচ্ছে যে একজন ফিজিশিয়ান করেছে T3, T4, FT3, FT4, TSH, অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি, এতগুলো টেস্ট। তো আমাকে সিলেক্টিভ হতে পারে। ডক্টর সাইফুদ্দিন বলেছে যদি হাইপোথাইরয়েডিজম সন্দেহ করি, তাহলে আমাকে কিন্তু তার হাইপোথাইরয়েডিজমের তার TSH-টা করতে হবে এবং FT4-টা করতে হবে। আমরা যদি এখানে FT3 করি, একটা জিনিস মনে রাখতে হবে, ইন দ্য ভেরি আর্লি স্টেজ অফ হাইপোথাইরয়েডিজম FT3 মে বি ইভেন হাই, নর্মাল অর হাই, তাহলে কিন্তু আমাদের মিসলিড করবে আমাদের। এই জন্য আমরা FT3-টা করতে না করি, কারণ আমাদের কিন্তু অনেকের তাহলে আমরা এরকম পাই রোগী, তখন আমাদের কাছে রেফার করে, আমরা দেখি যে না এটা খুব আর্লি স্টেজ অফ হাইপোথাইরয়েডিজম, তাহলে এটা আমাদের খেয়াল করতে হবে যে আমরা আননেসেসারি টেস্ট যদি না করি। ইন কেস অফ হাইপারথাইরয়েডিজম আমাদের TSH, FT3 এবং FT4 এবং টোটাল T3, এই তিনটা করার পরে যদি প্রয়োজন হয়, যদি থাইরোটক্সিকোসিস হয়, তখন আমরা তার অন্য টেস্ট যেগুলা আমরা যে কারণ বের করার জন্য আমরা অ্যান্টিবডি করতে পারি, বিশেষ করে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি। এখানে কিন্তু অ্যান্টি-টিপি অ্যান্টি-ডিজি অ্যান্টিবডি করাটা অতটা যৌক্তিক না, যেটা হাইপোথাইরয়েডিজম ক্ষেত্রে করা দরকার। এখানে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, আপটেক স্ক্যান, এই টেস্টগুলো দরকার হয়, ECG দরকার হয়, তার আমরা বোন BMD করে দেখতে পারি, অস্টিওপোরোসিস, অর্থাৎ জাস্টিফাইড ইনভেস্টিগেশনগুলো আমাদের করতে হবে। না হলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের রোগীদের কিন্তু অনেক খরচ যাচ্ছে। তো সেই জিনিসটা অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে আমাদের অবশ্যই এদিক খেয়াল করা দরকার। তো আজকে আমাদের তারপরে আমাদের দুইজন স্পিকার আমরা শুনেছি কিভাবে আমরা এই রোগগুলো ট্রিটমেন্ট করব। তো আমাদের খুব ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। তো আমার আসলে অনেক রাত হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করতে চাই না। আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইজন স্পিকারকে, ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রাম এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন। তো সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ, প্ল্যাটফর্মের সকল সদস্যবৃন্দকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মন্তব্যের জন্য। দেখতে দেখতে আমরা আমাদের আজকের ওয়েবিনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি আমাদের আজকের ওয়েবিনারের সম্মানিত চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক পাঠান স্যারকে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ জান্নাতুন নূর সুন্দর মডারেশন করার জন্য। আজকের প্রোগ্রামের মেইন ছিল যে আমাদের এই থাইরয়েড ডে উপলক্ষে যে আমরা আটকালি বলি বা সারা মাসে আমরা যে প্রোগ্রামগুলি করবো তার একটা ধারাবাহিক হিসেবে আছে প্রথম প্রোগ্রাম হলো, সেটা প্ল্যাটফর্মের সাথে আমাদের সাইন্টিফিক পার্টনার আগে আমরা করেছি। আজকের প্রোগ্রামের আমি মনে হয় দুইটা পার্ট ছিল, থাইরয়েড ডিসফাংশন, সেটা হাইপার ফাংশন হতে পারে, হাইপো ফাংশন হতে পারে, তার কনসিকোয়েন্স কি, না করলে কি হবে সেটা আমরা বিশদ আলোচনা করেছি, যেটা পাবলিক হেলথ ইস্যুতে ইম্পর্টেন্ট, both physical well-being and mental well-being, and ultimately mortality, morbidity, particularly cardiovascular aspect চিন্তা করি দুটাতেই হয় হাইপোথাইরয়েড। সো এক এক বয়সে এক এক রকম তার কনসিকোয়েন্স ফ্রম দ্য চাইল্ডহুড থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত আমাদের মাথা রাখতে হবে। এটা পাবলিক হেলথ ইস্যুতে খুব ইম্পর্টেন্ট বিষয় মনে করি। যেহেতু আমি আগেও বলেছি যে যদি আমি চিন্তা করি পাবলিক হেলথ ইস্যুতে এন্ডোক্রাইন ডিজিজের ভিতরে সবচেয়ে বেশি কমন প্রবাবলি থাইরয়েড ডিসঅর্ডার। সো এই বহুদিন যাবত চিন্তা করছে তারা কিভাবে এই থাইরয়েড ডিসঅর্ডার অ্যাওয়ারনেস করা যায় এমন একটা ফিজিশিয়ান আমাদের একটা সুযোগ তৈরি হলো, প্ল্যাটফর্ম আমাদেরকে সুযোগ করেছে। আমি আশা করি প্ল্যাটফর্মের সাথে আমরা পরবর্তী টাইমে আরো ফাংশন করবো, বিশেষ করে থাইরয়েড ডিসঅর্ডারগুলি নিয়ে। তাহলে হয়তো আমাদের যে ফিজিশিয়ান যারা আছে পেরিফেরিতে কাজ করছেন, ডোর টু ডোর সার্ভিস দিচ্ছেন, হেলথ সার্ভিস দিচ্ছেন, তাদের নলেজটা একটু আরো পাকা করতে হবে, নলেজটা এনরিচ হবে।
আজকে প্রোগ্রাম যে সাকসেসফুল হয়েছে তার একটা প্রমাণ হলো যে পার্টিসিপেন্টের যে কোশ্চেন ছিল, তাদের কোয়ারি ছিল, তার সাথে যে আমাদের যে এক্সপার্ট প্যানেল যারা ছিলেন যেভাবে আনসার আমরা করেছি, তাতে আমি মনে করি উপকৃত আমরাও যেটা হয়েছি। অনেকেই আমাকে অনেক কিছু প্রশ্ন আমার উত্তর আমার জানা ছিল না, সেগুলো আমি সমাধান করতে পেরেছি। আর যারা শুনেছেন পার্টিসিপেন্ট করছেন তাদের অবশ্যই আমি মনে করি তারা উপকৃত হয়েছে। আমি এই ক্ষেত্রে আমি সময় বিগত না করে আমি সবাইকে ধন্যবাদ জানাই, স্পিকার দুজনকে, পার্টিকুলারলি যারা ফিজিশিয়ান পার্টিসিপেন্ট সিনিয়র এবং জুনিয়র যারা সব যারা প্ল্যাটফর্মের আওতায় যারা আছেন তাদেরকেও আমার বাংলাদেশ ইন্ডিয়ান সোসাইটির সিনিয়র কলিগ যারা আমার যুক্ত ছিলেন, আমার প্যানেলিস্ট যারা ছিলেন দুইজন, প্রফেসর হাফিজুর রহমান, প্রফেসর আশরাফুজ্জামান, স্পিকার সহ আমার এক্সিকিউটিভ মেম্বার, সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার, আমার প্ল্যাটফর্মে যারা উপস্থিত আছেন সবাই সহযোগিতা করার জন্য এবং আজকে প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি। ভবিষ্যতে আপনাদের সাথে আরো ইন্টারাকশন করার সুযোগ রইল, আশা করব প্ল্যাটফর্ম সেটা সুযোগ আমাদেরকে করে দিবে। তাহলে আমরা আশা করি আমাদের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশ যে পাবলিককে ডিল করা, পাবলিককে সার্ভিস দেওয়া, আমাদের ফিজিশিয়ানকে অ্যাওয়ার করা, নলেজ গেইন করা, তাহলে হয়তো আমরা সাকসেসফুল হতে পারবো। আমি এই বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। Thank you, sir. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। Faisal, thank you. Sir, assalamualaikum. Faria, স্যার সবাইকে স্যার Jannat, thank you. Nice moderation. Thank you. থ্যাংক ইউ। ওকে, Thank you, sir. Assalamualaikum, sir. ঠিক আছে। Assalamu alaikum. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওকে।